আচ্ছা, গত লেকচারে আমরা ফিজিক্স কি পড়াইছিলাম? তাপগতিবিদ্যা শুরু করছিলাম এবং লেকচার একটা গেছিল, তাই না? আমরা মোটামুটি তাপ আর তাপমাত্রা কি জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি, হ্যাঁ, তারপর হচ্ছে এটাই বুঝাইছিলাম মেইনলি তাপ আর তাপমাত্রা কি। তারপর হচ্ছে থার্মোমিটার। হ্যাঁ, স্থির বিন্দুর মাধ্যমে থার্মোমিটার অজানা তাপমাত্রা নির্ণয় করা, তাই না? তো এখন কথা হচ্ছে একটা জিনিস আমাদের আসলে কনফিউশন লাগে, ওই কনফিউশনটা আমাদের কখনো ক্লিয়ার হয় না। আমরা জাস্ট বইয়ের কথাগুলো রিডিং করে চলে যাই, কিন্তু রিডিং করে চলে যাওয়ার পরে আমাদের মাথায় আসলে ক্লিয়ার হয় না যে তাপ আর তাপমাত্রার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়, ঠিক না? ইভেন কেন, আর দেখি বলতো দুইটা বস্তু কাছাকাছি আনলে, তারা আমাকে আবার আবার ফোন। আচ্ছা, তাপমাত্রার অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়? ইভেন হচ্ছে যে তাপমাত্রা, আমরা আচ্ছা দেখি তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, দুইটা বস্তু কাছাকাছি আনা হয়েছে। হ্যাঁ, একটা বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস আর একটা বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে? কম থেকে বেশির দিকে যাবে না, বেশির থেকে কমের দিকে যাবে। হ্যাঁ, তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়। এখন তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন একটু প্রশ্নটা একটু কঠিন করে দিই। হুম, ধর এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু। এটা নিয়ে কোনো ডাউট আছে? আচ্ছা, ধর এই বস্তুটার নাম কি? এই বস্তুটার নাম হচ্ছে এ, এই বস্তুটার নাম বি। হ্যাঁ, এখন দুইটাকে আমরা নল দ্বারা সংযুক্ত করলাম। কি দ্বারা সংযুক্ত করলাম? নল দ্বারা সংযুক্ত করলাম, খুব ভালো কথা। এখন এই বস্তুটার মধ্যে তাপ আছে, তাপ শক্তি আছে কত জুল বলতো? ধর তাপ শক্তি আছে 40 জুল। কত জুল? না না, আর সব পিডিএফ পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর পিডিএফ পাঠিয়ে দিব, তো পিডিএফ পাঠিয়ে দেবো, এটা মেন কথা না। আমার অলরেডি সব নোট করা আছে। হ্যাঁ, এটা এই চ্যাপ্টারের জিনিসগুলা, নোটগুলা ডাইরেক্ট পেয়ে যাবি। হুম, আর আমি এই চ্যাপ্টার তোকে লিখে লিখে পড়াবো না, নোটগুলা পড়াই দিব, কারণ নাহলে লিখে লিখে পড়ালে অনেক সময় যাবে। 40 জুল তাপ শক্তি আছে কত? এটাতে তাপ শক্তি আছে 40 জুল, বুঝতে পারছি? এটাতে আছে 50 জুল। হুম, এটাতে টেম্পারেচার আছে, এটাতে টেম্পারেচার আছে ধর 60 ডিগ্রি সেলসিয়াস, আর এটাতে টেম্পারেচার আছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন তুই আমাকে বল, তাপ তাপ এই বস্তু থেকে বি বস্তুতে যাবে নাকি বি বস্তু থেকে এ বস্তুতে যাবে? তার মানে তুই বলতে চাচ্ছিস যে তাপ যাবে যে বি বস্তু থেকে এই বস্তুর দিকে, তাই না? বি বস্তু থেকে এই বস্তুর দিকে কেন যাবে, তোর ব্যাখ্যাটা কি? বেশি থেকে কমের দিকে যাবে। হ্যাঁ, আর এই, আর হ্যাঁ, ভেরি গুড। তার মানে বি বস্তু থেকে যে এই বস্তুর দিকে যাবে এটা রং। কারণ তাপ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে এটা কখনো তাপের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কার উপর? তাপমাত্রার উপর। হ্যাঁ, আর তাপ তাপ সর্বদা কোন কিসের উপর, কোন দিক থেকে কোন দিকে যায়? বেশি থেকে কমের দিকে। কার বেশি, কোনটা বেশি থেকে কমের দিকে? তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়। হুম, শীতল বস্তুর দিকে যায়। আচ্ছা, তাহলে তাপ সর্বদা যদি উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়, হ্যাঁ, তাহলে এখন আমাকে একটা কথা বল যে এখানে তাপ তো বেশি, এখানে সরি, তাপমাত্রা বেশি কোনটায়? এটাতে না, এতে বেশি তাপমাত্রা। হ্যাঁ, তার মানে এটা বেশি উষ্ণ, তাই তো? বিতে তাপমাত্রা কম, তার মানে বিতে কি শীতল, বিটাও এর তুলনায় শীতল, তাই তো? কারণ এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে একটা বস্তু শীতল নাকি উষ্ণ সেটা নির্ভর করে তাপমাত্রার উপর, তাই না? কখনো কি এটার উপর নির্ভর করে?
এটার উপর নির্ভর করে না। কেন করে? তাপের উপর নির্ভর করে না। হ্যাঁ, হ্যাঁ, এটাও ঠিক। তাপ বেশি কিন্তু এটাতে, কিন্তু এটাতে টেম্পারেচার কম। তাপ বেশি, তাপ কম কিন্তু এটাতে, কিন্তু এটাতে আবার টেম্পারেচার বেশি। এমন কেন করছে? এমন কেন করছে? এটা একটা কোশ্চেন আসে না? তার মানে আপাতত আমি তোকে এখন পর্যন্ত যা পড়াইছি আজকের দিনে, এখন পর্যন্ত যা পড়াইছি এটার উপর নির্ভর করে বলতে পারি অন্তত এটা শিখতে পারছস যে এই যে তাপ যেটা আছে 40 জুল আর 50 জুল, এটা এদিক থেকে এদিকে যাবে নাকি এটা এদিক থেকে এদিকে আসবে, সেটা নির্ভর করে এটার উপর, টেম্পারেচার উপর, তাই না? টেম্পারেচার উপর। তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়। তো এখানে দেখা যাচ্ছে এই বস্তু হচ্ছে উষ্ণ, বি বস্তু হচ্ছে শীতল। তার মানে এখানে যে 40 জুল তাপ আছে, এই 40 জুল তাপ থেকে কিছু পরিমাণ তাপ এখানে যেতে থাকবে, যেতে থাকবে না? আর ততক্ষণ যেতে থাকবে, ততক্ষণ যেতে থাকবে যতক্ষণ না এই এই টেম্পারেচার দুইটা সমান হচ্ছে, এই টেম্পারেচার দুইটা সমান হচ্ছে, নাকি? একটু ক্লিয়ার হয়েছে কিনা বল? তার মানে এই 40 জুল থেকে টেম্পারেচার তাপ যেতে থাকবে, ঠিক না? এই 40 জুল থেকে ততক্ষণ যেতে থাকবে যতক্ষণ এই 40 জুল আর 50 জুল সমান হচ্ছে, ততক্ষণ না, যতক্ষণ ততক্ষণ যেতে থাকবে যতক্ষণ না এই টেম্পারেচার দুইটা সমান হচ্ছে। বুঝতে পারছি? হয়তো পারে এই টেম্পারেচার একসময় নেমে 45-এ নামবে, আর এই টেম্পারেচার বেড়ে একসময় 45-এ বাড়বে। আর দুইটা সমান হয়ে গেলে তখন এই দিক থেকে এই যে তাপ যাচ্ছিল এটা কমে যাবে, সরি এটা বন্ধ হয়ে যাবে, আর তাপ যাবে না। একটু বুঝাতে পারছি কিনা? একটু বুঝাতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করছোস, আমি যদি এগুলো একটু মুছে দিই। আচ্ছা, দেখ, হবে কেন 10 ডিগ্রি? এখানে আবার 7 যোগ 40, আরে না না, দেখ, টেম্পারেচার হচ্ছে কোনটা? আমরা টেম্পারেচার হিসাবটা কখন করি? আমরা টেম্পারেচার হিসাবটা আনি যে একটা বস্তু থেকে তাপ কোন বস্তুতে যাচ্ছে সেটা হিসাব করার জন্য। হ্যাঁ, এখন তুই বল আমাকে, এই বস্তুটার তাপমাত্রা কত? হ্যাঁ, কই? হ্যালো? হ্যাঁ, এই বস্তুটার তাপমাত্রা কত? বি বস্তুটার তাপমাত্রা কত? 40। হ্যাঁ, এই বস্তুটার ভিতর তাপ শক্তি আছে কত? আর বি বস্তুটার মধ্যে তাপ শক্তি আছে কত? 50। হ্যাঁ, কিন্তু তাপমাত্রা বেশি কার? এর। আর তাপ শক্তি বেশি কার? বি এর। এখন তাপমাত্রা বেশি কার? এর। আর তাপ সর্বদা, তাপ, এই যে তাপ আছে না, তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়। তার মানে উষ্ণ বস্তু আর শীতল বস্তু নির্ধারিত হয় কিসের দ্বারা? তাপমাত্রা দিয়ে না? তাহলে এর তাপমাত্রা যেহেতু বি থেকে বেশি, তাহলে এর তাপমাত্রা বেশি, মানে এই হচ্ছে উষ্ণ বস্তু। তাহলে তাপ যাবে যে এ থেকে বি এর দিকে, তাহলে তাপটা যাবে এর থেকে বি এর দিকে। হ্যাঁ, যদিও তাপ শক্তি বেশি অলরেডি কার? বি এরই তাপ শক্তি বেশি অলরেডি, তাই না? বি এরই তাপ শক্তি অলরেডি বেশি, কিন্তু তাও তাপ শক্তি যাবে এ থেকে বির দিকে। বুঝতে পারছি? আর এটা কতক্ষণ যেতে থাকবে? কি কোনটা সমান হবে, তাপ নাকি তাপমাত্রা? কাজ হয়েছে তাপ নিয়ে, কিন্তু হিসাব হবে তাপমাত্রা দিয়ে, যে কোনটা থেকে কোনটাতে যাবে এটা হিসাব হবে তাপমাত্রা দিবে, কিন্তু কাজ হবে তাপ দিয়ে। বুঝতে পারছি? তার মানে কতক্ষণ যেতে থাকবে দেখি বলতো, তাপটা কতক্ষণ যেতে থাকবে এই থেকে, যতক্ষণ পর্যন্ত তাপ দুইটা কেমনে সমান হবে? তাপ বি তো অলরেডি, তাপমাত্রা তাপ অলরেডি বেশি, বি হচ্ছে 50, এর হচ্ছে 40 তাপ। হ্যাঁ, তো
তো এই থেকে বির দিকে যেতে থাকলে এটা কি কখনো সমান হবে? বি বাড়তে থাকবে না, বি তো 50-এর বেশি যেতে থাকবে, আর এ তো 40-এর নিচে যেতে থাকবে। তাহলে এই দুটো কি কখনো সমান হবে? তাহলে সমান হবে কোনটা? তাপমাত্রা। কারণ এর তাপমাত্রা হচ্ছে 60°, বি এর তাপমাত্রা হচ্ছে 40°। এমন একটা পজিশন আসবে হয়তো এইটা নেমে কি হবে, এ নেমে 50-এ নামবে আর বিটা বেড়ে 50 হবে, তাই না? তাহলে দুইটা সমান হয়ে গেছে না? আর দুইটা যখন সমান হয়ে যাবে তখন এখান থেকে যে তাপের আদান প্রদানটা হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। এটাকে বলে তাপবিষম অবস্থা। না, এইটা ওদের হিসাব, এটা আমাদের এটা নিয়ে আমাদের মাথা ঘামাই লাভ নেই। এটা ওদের বস্তুর প্রকৃতির উপর বিবেচনা করে হয়। হ্যাঁ, এমন হইতে পারে 48 এসে সমান হয়েছে, 48 এসে সমান হয়েছে, এটা আমরা জানি না। আমি যে চোখে হাইপোথিসিস একটা দাঁড় করাইছি যে, হ্যাঁ। এখন কথা হচ্ছে একটা প্রশ্ন, এখন এখান থেকে দুইটা প্রশ্ন উত্তর ঘটে। একটা হচ্ছে যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ থেকে যখন বিতে তাপ যাচ্ছে, হ্যাঁ, এই যে এ থেকে যখন বিতে তাপ যাচ্ছে, এ থেকে যখন বিতে তাপ যাচ্ছে তখন বিয়ের বিয়ের কি তাপটা বেড়ে যাচ্ছে, তাই তো? 50°C বেড়ে যাচ্ছে, তাই না? সরি, 50°C বলতেছে, 50 জুলটা আস্তে আস্তে বাড়তেছে কারণ ও তাপ গ্রহণ করতেছে, তাই না? নাকি বি তো আগেই 50 ছিল, এখন এই থেকে কিছু তাপ গ্রহণ করতেছে, তার মানে ও তাপ শক্তিটা আরো বাড়বে না? মানে গ্রহণ করতেছে তাপ শক্তিটা, এখন 50 জুল থেকে বেড়ে 55 জুল, 60 জুল, 65 জুল এরকম হইতে থাকবে না? তাপ যখন বাড়তেছে তখন আমরা এটাও খেয়াল করলাম তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, তাই না? কারণ 40°C তাপমাত্রাটা একটা সময় যে 50°তে নামবে, 50°তে উঠবে, সত্যি কিনা? ও তাপ তাপ গ্রহণ করতেছে, ওর তাপমাত্রাও বাড়তেছে। আবার এর ক্ষেত্রে দেখ, ওর আগে তাপ শক্তি ছিল 40 জুল, তাই না? 40 জুল ছিল, তো 40 জুল থেকে কিছু পরিমাণ তাপ শক্তি যখন ওকে দিচ্ছে তার মানে 40 জুলটা কমতে কমতে আস্তে আস্তে 30 জুলে তো নামবে, একটা সময় নামবে। আর নামার কারণে ওর তাপমাত্রাটা কমে যাচ্ছে, দেখ একসময় 60 ছিল, এখন একসময় 50-তে এসে নামতেছে। একটা সময় তাপমাত্রা 60°C ছিল, এখন 50-এ নামছে না? নামছে কিনা বল? নেমে গেছে। তার মানে অন্তত একটা জিনিস আমরা বুঝতে পারছি, একটা বস্তুর ভিতর তাপ যত বেশি থাকে তার সেই বস্তুর মধ্যে তাপমাত্রা বেশি থাকে, নাকি? একটা বস্তুর মধ্যে তাপ যত কম থাকে তার তাপমাত্রা কি কম থাকে? তাপ যত বাড়তে থাকে তাপমাত্রা বাড়তে থাকে, তাপ যত কমতে থাকে তাপমাত্রা কমতে থাকে, সত্য কিনা? একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার? তাহলে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো। এই বস্তুর তাপ তাপ শক্তি ছিল 40 জুল, বি বস্তুর তাপ শক্তি ছিল 50 জুল, তাহলে তাপমাত্রা অবশ্যই বি বস্তুর বেশি হওয়ার কথা না? হ্যাঁ। না না, আমি তো এতক্ষণ এটা বুঝাতে পারছি তাপ বেশি হলে তাপমাত্রা বেশি হয়, তাপ কম হলে তাপমাত্রা কম হয়, তাই না? ঠিক কিনা? একটা বস্তুর মধ্যে তাপ যত বাড়তে থাকে তাপমাত্রাও বাড়তে থাকে, একটা বস্তুর মধ্যে তাপ যত কমতে থাকে তাপমাত্রা কমতে থাকে, নাকি? এটা ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলতো এই বস্তুর তাপ শক্তি 40 জুল হলে এ আর বি বস্তুর তাপ শক্তি 50 জুল, তাপ শক্তি বেশি কার? বি এর না? বি এর। তো বি এর বেশি হলে আমরা কি জানি তাপ বেশি হলে তাপমাত্রা বেশি হয় না? তাহলে বি এর তাপমাত্রা তো এর থেকে কম, শুরু থেকে কম ছিল। তাহলে তাহলে কেন? কেন? প্রশ্ন হচ্ছে কেন? ঠিক না? কারণ এই একটা আলাদা বস্তু, বি একটা আলাদা বস্তু। এটা হচ্ছে এটা কত ক্লাসে বুঝাইছি না? হ্যাঁ, এ একটা আলাদা বস্তু, হ্যাঁ, এর মধ্যে গতিশক্তি 40 জুল, তার মানে এর মধ্যে গতিশক্তি 40 জুল এসে বলে এর মধ্যে তাপমাত্রা কি হবে? সরি, হ্যাঁ, তাপমাত্রা যে বি এর মতন হবে এমন তো কোনো কথা নেই, এ একটা আলাদা বস্তু, বি একটা আলাদা বস্তু। বুঝতে পারছি কিনা? দেখবি দুইটা বস্তু আলাদা হলে তাপ কম হইলেও তাপমাত্রা বেশি হইতে পারে। প্রমাণ দেখাবো।
দেখ, ধর এটা একটা বস্তু, এটা কি আরেকটা বস্তু। এখন ধর এই বস্তুটার মধ্যে এটার নাম এ, এটার নাম কি বি। হুম, এই বস্তুটার মধ্যে 6টা কণা আছে। কয়টা কণা আছে? 6টা কণা। আসলে অনেক অনেক কণা থাকে, আমরা জাস্ট বুঝার সুবিধার্থে 6টা নিছি। বুঝতে পারছি নাকি? আর বি বস্তুটাতে ধর 9টা কণা আছে। কয়টা কণা আছে? 9টা কণা আছে। আচ্ছা, এই বস্তুটার প্রথম উপরের 3টা কণার গতিশক্তি কত করে বলতো? 3 জুল করে। কত করে? 3 জুল করে। আর নিচের গুলার হচ্ছে 5 জুল করে। কত করে? 5 জুল করে। তাহলে মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি হচ্ছে যে 27,045। 3টা 3, 3 নং 3 তিরিকা 9, আর হচ্ছে 3 5 15 হচ্ছে 24। 24 জুল। যোগ কর, সবগুলো যোগ কর, 24 আসবে। হ্যাঁ, এই যা, যোগ বিয়োগ পারস না নাকি? 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9। একটা ইন্ডিভিজুয়ালি 3 জুল। তাহলে মোট নিট গতিশক্তি এখানে কত? 24 না? একটা 3, এটা 3, তাহলে 6, 9, 9 আর 5 যোগ করলে কত? 14, 14 আর 5 যোগ করলে 19, 19 আর 5 যোগ করলে 24। 24। হ্যাঁ, না 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 না, তাহলে মোট গতিশক্তি কত? 24 জুল। এই যে মোট গতিশক্তি একটা বস্তুর মধ্যে কণাগুলো মোট গতিশক্তি যত, এটাই হচ্ছে কি? তার তাপ। এটা কি? তার তাপ। আর গড় গতিশক্তি কত? এটাই হচ্ছে তার কি? তাপমাত্রা। গড় গতিশক্তি এটা কেমনে বের করবো? 24 ভাগ, আমি পাঠিয়ে দিব, পিডিএফ পাঠিয়ে দিব। হুম, আর নাহলে পর ভিডিও দেখে, আমি ভিডিওটা আপলোড করবো না, ভিডিও দেখে সুন্দর করে নোট করিস, কারণ আমি এখানে অনেক কাটাছেড়া করছি। হুম, তাহলে গড় গতি, না না, শুধু শুধু এই টপিকটা না তুই ইয়া করবি, মানে ভিডিও দেখবি। হ্যাঁ, এরপর বা এরপর টপিক গুলো যা পড়াবে এগুলো সব নোট করা আছে। হ্যাঁ, তাহলে গড় গতিশক্তি কত? 24 ভাগ কত হবে এখানে? কণা কয়টা? 6টা না? তাহলে কত হয়? 4। আর এটা হচ্ছে কি? তাপমাত্রা। তাহলে তাপ, তাপ আর তাপমাত্রা পার্থক্য বুঝাতে পারছি? তাহলে তাপ আর তাপমাত্রা হচ্ছে এটা। এখন দেখ বি বস্তুটার ক্ষেত্রে, দেখ বি বস্তুটার ধর সবগুলা বস্তুর, সবগুলো কণার গতিশক্তি হচ্ছে কত? 3 জুল করে। কত করে? সবগুলার হচ্ছে 3, সবগুলো হচ্ছে 3, সবগুলোই 3, সবগুলাই 3। হ্যাঁ, তাহলে মোট গতিশক্তি কত হবে এখন? দেখি বলতো। একদম ইজি না? হ্যাঁ, 3 নং 27। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থেকে, এটা হচ্ছে তাপ, তাপ, তাই না? আর গড় গতিশক্তি কত? 27/9, তাহলে 3 না? এটা হচ্ছে তার তাপমাত্রা। এখন দেখছো তোর, তোকে আমি একদম সচক্ষে তোকে প্রমাণ করে দিয়েছি। এই বস্তু একটা আলাদা জিনিস, বি বস্তু একটা আলাদা জিনিস। এই বস্তুর তাপ কিন্তু বি বস্তুর থেকে কম, তাই না? এই বস্তুর তাপ কিন্তু বি বস্তুর থেকে কম। এই বস্তুর তাপ হচ্ছে কত? 24 জুল। বি বস্তুর তাপ হচ্ছে কত? 27 জুল, নাকি? কিন্তু তাপমাত্রা কার বেশি দেখতো? এর বেশি। তাহলে হইলো ব্যাপারটা? হয়েছে না? জাস্ট ব্যাপার হচ্ছে এ একটা ইন্ডিভিজুয়াল বস্তু, বি এর আরেকটা ইন্ডিভিজুয়াল বস্তু। এর তাপ বেশি বলে এর তাপমাত্রা বেশি হবে এমন কোনো কথা কোথাও লেখা নেই। ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে ব্যাপার, এখন হচ্ছে দুইটা বস্তুকে যখন আমি নল দ্বারা সংযুক্ত করব, এখন যখন আমি দুইটা বস্তুকে নল দ্বারা সংযুক্ত করব, তাপ যাবে কোন দিক থেকে কোন দিকে বলতো? তাপ কোন দিক? এ থেকে বি তে, তাই না? এ থেকে বি তে যাবে। কিন্তু বি এর কিন্তু অলরেডি তাপ অলরেডি বেশি, তাই না? বি এর কিন্তু অলরেডি এর থেকে তাপ বেশি, কারণ বি এর হচ্ছে 27 আর এ এর হচ্ছে 24। হ্যাঁ, কিন্তু এটা ম্যাটার করে না, তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা ম্যাটার করে তাপমাত্রার উপর।
এবার ক্লিয়ার কিনা বল। এরপর এই ঘটনাটা কি করতে থাকবে? হ্যাঁ, একটু আগে ওরা দুজন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বস্তু ছিল একটু আগে, কিন্তু এখন তো দুইটা নল দিয়ে যুক্ত করে দিছি। এখন দুইটা নল দিয়ে যুক্ত করে দিছি না? এখন দুইটা নল দিয়ে যুক্ত করে ফেলার পর এ থেকে যখন বিতে তাপ যেতে থাকবে, বি এর তাপ কত 27 না, আর এ এর তাপ কত 24 না? এ থেকে যখন বিতে তাপ দিতে থাকবে 27টা আস্তে আস্তে বাড়তে থাকবে, 24টা আস্তে আস্তে কমতে থাকবে। আর বি এর তাপমাত্রা কত 3 না, আর এর তাপমাত্রা কত 4 না? আর এর ফলে এ থেকে যেহেতু তাপ চলে যাচ্ছে, এর তাপমাত্রা আস্তে আস্তে কি কমতে থাকবে না? আর বি এর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে না? একটা সময় তাপমাত্রাটা দুজনেই যখন 3.5 এ যাবে তখন সমান হয়ে যাবে, তখন এই তাপ যে সাপ্লাই হচ্ছে এটা কি বন্ধ হয়ে যাবে। এখন তুই আমাকে একটা প্রশ্ন করতে পার 3.5 এ এসে কেন থামবে? এটা আমি কেমনে বুঝছি? না না, এটা আমি কেমনে বুঝছি 3.5 এ আসলে যে দুইজন সমান হবে? না না না, এটার কোনো হিসাব নাই, এটা আমি আনতে যাবো বুঝতে হবে। একটা সময় যেহেতু সমান হবে, কারণ একজন কমতেছে একজন বাড়তেছে। হ্যাঁ, একটা সময় যায় দুজন ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাওয়ার পর তখন তাপের পাওয়াটা বন্ধ হয়ে যাবে। এবার বল তোরা তাপ আর তাপমাত্রার মধ্যে কি জীবন আর কখনো মানে কনফিউজ সৃষ্টি হবে কিনা? আমাদের নর্মালি প্রশ্ন আসে যে কিরে তাপ বাড়লে তো তাপমাত্রা বাড়ে, তাপ কমলেও তাপমাত্রা কমে। তাহলে ইন্ডিভিজুয়াল বস্তুর ক্ষেত্রে যখন একজনের তাপমাত্রা কম কিন্তু একজনের তাপমাত্রা বেশি হওয়ার সত্ত্বেও, হ্যাঁ, তাপ কম আবার তাপ বেশি কেন? ঠিক না? ওইটা হচ্ছে যখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বস্তু, ও এটার ওর উপর হিসাব হচ্ছে। কারণ এই বস্তুর মধ্যে কণা কয়টা, বি বস্তুর মধ্যে কণা কয়টা, এটা তো আমরা জানি না। এটা কণার গতিশক্তির উপর হিসাব। যেমন বি বস্তুতে কণা 9টা পেয়েছে, এই বস্তুতে কণা পেয়েছে 6টা। হ্যাঁ, তাই এমন সিচুয়েশন হইতেই পারে তাপমাত্রা বেশি কিন্তু তাপ কম। হুম, তাহলে এই জিনিসটা আমি মুভ অন করতেছি এই জিনিসটা থেকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি ইয়াতে নিয়ে আসি। তা নিয়ে আসবো দেখি বলতো। পিডিএফ নিয়ে আসি। স্ক্রিনশটটা নিতে দিচ্ছে না। হুম, কি বলস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা দেখতেছি। আচ্ছা, তাহলে আমরা এখন পড়া থেকে শুরু করি নাকি? এখানে পিডিএফটা অ্যাড করি। অ্যাড হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে যে আমরা গত ক্লাস হচ্ছে দুইটা স্থির বিন্দুর সাহায্যে থার্মোমিটারে অজানা তাপমাত্রা কিভাবে নির্ণয় করা যায় দেখেছিলাম, সত্য কিনা? কারণ থার্মোমিটারে দুইটা স্থির বিন্দু ধরে নিয়েছিলাম, একটা স্থির বিন্দু হচ্ছে যে বয়লিং পয়েন্ট, আর একটা স্থির বিন্দু হচ্ছে মেল্টিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট হচ্ছে কি যে পয়েন্ট হচ্ছে যে পানি গলতে শুরু করে, আর মেল্টিং, সরি সরি উল্টা বলতেছি, মেল্টিং পয়েন্ট হচ্ছে যে যে তাপমাত্রায় হচ্ছে কি পানি গলতে শুরু করে, আর বয়লিং পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পীভবন হতে শুরু করে। হ্যাঁ, আর সেটা সেলসিয়াস হিসাব করলে কত দেখছিলাম, একটা 0 ডিগ্রি সেলসিয়াস, একটা 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই দুইটার টেম্পারেচার কম্পেয়ার করে আমরা অজানা তাপমাত্রা কত আসে এটা নির্ণয় করা শিখছিলাম নাকি? এখন এক স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে সেটা দেখবো। ধর এটা একটা পাত্র, এটা আরেকটা পাত্র, নাকি? এই পাত্রের তাপমাত্রা হচ্ছে কত 10 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাত্রের তাপমাত্রা কত সেটা আমরা জানি না। বুঝতে পারছি? এই পাত্রে একটা থার্মোমিটার ডুবাইলাম, থার্মোমিটারটা পারদ বসানো হয়েছে 2 মিলিমিটার। ঠিক একই থার্মোমিটারটা আবার এই পাত্রে ডুবাইছি, এবার পারদ বসানো হয়েছে 4 মিলিমিটার। এখন কি আমরা ইজিলি অজানা তাপমাত্রা বের করে ফেলতে পারি না? কারণ কেন, ঐকিক নিয়ম করলে তো বেড়ে যায়। 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য পারদ 2 মিলিমিটার, সরি আমরা তো টেম্পারেচার বের করবো, তাহলে ঐকিক নিয়মটা উল্টা করে দিই। দুই 2 মিলিমিটারের জন্য 10 ডিগ্রি, 1 মিলিমিটারের জন্য কত, 4 মিলিমিটারের জন্য কত? হ্যাঁ, তাহলে 4 মিলিমিটারের জন্য কত আসবে, 2 এর জন্য যদি 10 হয়, 4 এর জন্য 20 আসবে না?
তার মানে আমরা ইজিলি এটা টেম্পারেচার বের করে ফেলতে পারছি না এই পাত্রের তাপমাত্রা কত। তার মানে তাপমাত্রা এই পাত্রের তাপমাত্রা কত এটা বের করার জন্য আমাদেরকে একজনের জানা লাগছে, সেটা কি এই যে 10 ডিগ্রি সেলসিয়াস। বাকিটা তো আমি আমি নিজেও মাপতে পারতেছি, এটা 2 মিলিমিটার হয়েছে, ঠিক না? কিন্তু আমাদের এই পাত্রের তাপমাত্রাটা দেওয়া ছিল বলে আমরা ওই নিয়মটা সাজাইতে পারছি, তাই না? এই পাত্রের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদেরকে শুধু একটা বিন্দু দিয়ে দিছিল, একটা স্থির বিন্দু দিয়ে দিছিল, তাই না? একটা স্থির বিন্দুর সাহায্যে আমরা অজানা তাপমাত্রা নির্ণয় করে ফেলতে পারছি। এটা হচ্ছে কি এক স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা নির্ণয়। ক্লিয়ার কিনা বল? আচ্ছা, তাহলে এখন দেখ, একটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির বিন্দু হিসেবে ধরে নিতে হয়। কোনটিকে ধরে নিব? আগের বার না 10 ডিগ্রি সেলসিয়াসকে ধরে নিছিলাম, তাই না? কিন্তু সবসময় কি 10 ডিগ্রি সেলসিয়াসকে ধরে নিব? 10 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ, 10 ডিগ্রি সেলসিয়াস কি কোনো প্রপার তাপমাত্রা? এটা তো জাস্ট একটা পাত্রের তাপমাত্রা, তাই না? এই পাত্রের তাপমাত্রাটা না 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা কি সবসময় 10 ডিগ্রি হিসাব করতে পারবো কিনা? আমাদেরকে একটা মানে একটা কমন তাপমাত্রা ধরে নিতে হবে না? ওইটাকে স্থির বিন্দু হিসেবে ধরে নিই, যেমন যেটা সবখানে সেম থাকে। যেমন পানির মেল্টিং পয়েন্ট সবসময় কত? 0 ডিগ্রি সেলসিয়াস। পানির বয়লিং পয়েন্ট সবসময় কত? 100 ডিগ্রি সেলসিয়াস। একটা কমন তাপমাত্রা ধরে নিয়েছিলাম না আগের বার? দুই স্থির বিন্দুতে দুইটা স্থির বিন্দু ধরে নিয়েছিলাম, তার মানে এক স্থির বিন্দুতে একটা কমন স্থির বিন্দু ধরে নিতে হবে। হ্যাঁ, আর আন্তর্জাতিক স্কেলে আমরা পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটাকে স্থির বিন্দু হিসেবে ধরে নিই। এখন কথা হচ্ছে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কাকে বলে? পানির ত্রৈধবিন্দু তাপমাত্রাটা কি? 100 ডিগ্রি না, যে তাপমাত্রায় পানি 3 অবস্থাতে বিরাজ করে। পানি কত? 3 অবস্থাতে থাকে। পানি কিছু অণু গ্যাসীয় আকারে থাকবে, কিছু অণু তরল আকারে থাকবে, কিছু অণু কঠিন আকারে থাকবে। আর এই তাপমাত্রাটা কত? এই তাপমাত্রাটা হচ্ছে 273.16 কেলভিন। 273.16 কেলভিন। হ্যাঁ, তার মানে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। পানির তৈলবিন্দুর তাপমাত্রা কাকে বলে? হ্যাঁ, যে তাপমাত্রায় পানি 3 অবস্থাতে বিরাজ করে সেটাকে পানির তৈলবিন্দু তাপমাত্রা বলে। আর পানির তৈলবিন্দুর তাপমাত্রাটা কত? বুঝতে পারছি? প্রশ্ন কিভাবে আসবে এটা বলে দিচ্ছি। হুম। আর টিটিপি তৈলবিন্দুকে কি দ্বারা প্রকাশ করে? টিটিপি। আর সবসময় খেয়াল রাখতে হবে এটা কিসে হিসাব করা হয়েছে? ক্যালভিনে। ক্যালভিনে, সেলসিয়াসে না কিন্তু, খেয়াল রাখতে হবে। আর যদি অপশনে যদি এমসিকিউতে তার একটা প্রশ্ন আসে যে প্রাণীর তৈলবিন্দুর তাপমাত্রা কত, অপশনে কোনোটা ক্যালভিনে নেই, সবগুলো সেলসিয়াস আছে, আনসার করতে পারবি? পারবি না? 0.16 ডিগ্রি সেলসিয়াস, 0.16 ডিগ্রি সেলসিয়াস হবে এটা নাকি? 273.16 আর কি, মানে অনেকটা জিরো, জিরো থেকে একটু বেশি হবে আর কি সেলসিয়াসে। কারণ 273 তো 273 এক কথা, 273.16 আরেক কথা, একটু হলেও তো বেশি। হ্যাঁ, কিন্তু আমরা বেশিরভাগ ম্যাথ করার ক্ষেত্রে দেখবি যে 273 ধরতেছি, কারণ এটা অনেকটা সেম, কাছাকাছি না? আর এই তাপমাত্রায় উষ্ণতার মিতিক ধর্ম হচ্ছে এক্সটিপি। উষ্ণতার মিতিক ধর্ম কি সেটা আমি গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি। যেমন পারদের উষ্ণতার মিতিক ধর্ম কি? উষ্ণতার মিতিক ধর্ম হচ্ছে ওই যে পদার্থগুলা তাপমাত্রায় ওদের একটা বিশেষ ধর্ম দেখায়। হুম। যেমন পারদ কি করে? পারদকে আমরা যখন থার্মোমিটার পারদ থাকে না, আমরা যখন থার্মোমিটারটা একটা গরম পাত্রে ডুবাই, পারদটা আস্তে আস্তে বেড়ে যায় না? প্রসারণ হয় না? দৈর্ঘ্য বেড়ে যায় না? লম্বা হয়ে যায় না? এই যে তাপমাত্রায় পারদের এই ধর্মটা হচ্ছে পারদের উষ্ণতা ভিত্তিক ধর্ম। হ্যাঁ, এই যে পারদ যে লম্বা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এটাই পারদের উষ্ণতা ভিত্তিক ধর্ম। হুম। তো তাপমাত্রা সবাই যে বেড়ে যাবে এমন না, পারদ না বেড়ে যাচ্ছে, অন্য কোনো পদার্থ হইতে পারে মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এক একজনের উষ্ণতা ভিত্তিক ধর্ম এক এক রকম। তাহলে উষ্ণতা ভিত্তিক ধর্মটা বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে এটা ধর একটা পাত্র, এটা কি আরেকটা পাত্র। হ্যাঁ, এখন এখন হ্যাঁ, আচ্ছা, তো আগের এক্সাম্পলটাই এখন একটু কি অ্যাডভান্স করলাম, আপডেট করলাম, সেটা কি?
এখন একটা পাত্র নিব, যে পাত্রে আমরা অলরেডি জানি তাপমাত্রা কত, 273.16 কেলভিন। হ্যাঁ, এখানে একটা থার্মোমিটার ডুবাইলাম, থার্মোমিটার ডুবানোর পরে পারদের প্রসারণটা হইলো এত এত পরিমাণ প্রসারণ হইলো, তাহলে এটাকে XTP ধরলাম। তাহলে আমরা একটা ক্লু বের করে ফেলতে পারছি না XTP বিন্দুর মাধ্যমে, যে XTP পরিমাণ প্রসারণ হয় 273.16 কেলভিনের জন্য, 16 কেলভিনের জন্য, তাহলে X প্রসারণ হবে কত কেলভিনের জন্য, বের হয়ে যাচ্ছে না তাপমাত্রা। ঠিক আগের এক্সাম্পলটাই না, জাস্ট আগে এখানে 10°C ছিল, 10° ছিল, এখানে হচ্ছে যে ইয়া ছিল, হ্যাঁ কত প্রসারণ হয়েছে সেটা বের করতে পারছে। কিন্তু 10° তো সবার ক্ষেত্রে খাটাইতে পারবো না, আমাদের তো একটা কমন জিনিস লাগবে। হ্যাঁ, তো পানির তৈরি বিন্দু তাপমাত্রার কমন জিনিস ধরে নিলাম, কারণ আমরা সবসময় জানি যে পানির তৈরি বিন্দু তাপমাত্রার জন্য প্রসারণ হয় এত। XTP, কারণ এটা তো কনস্ট্যান্ট, কারণ 273.16 জন্য তো পারদের প্রসারণটা সবসময় এতই হবে, তাই না? তো তো এত পরিমাণ প্রসারণ হয় এত ডিগ্রির জন্য, এত কেলভিনের জন্য, তাহলে X পরিমাণ প্রসারণ হয়েছে, তার মানে এত কেলভিনের জন্য বের হয়ে গেছে, তাহলে অজানা তাপমাত্রাটা বের হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখান থেকে একটা সূত্র দাঁড় করাতে পারি। হুম, হ্যাঁ, তুই তোর যদি এটা কঠিন লাগে, তুই ঐকিক নিয়মে করতে পারিস, ঐকিক নিয়মে করলেও আলটিমেট সূত্র এটাই দাঁড় হবে, যে XTPর জন্য টেম্পারেচার লাগে 273.16, তাহলে X এর জন্য লাগে কত, একের জন্য লাগে কত, X এর জন্য লাগে কত, দেখবি যে এটাই আসছে। হ্যাঁ, তবে আমরা যেহেতু একটু বড় হয়েছি, ইন্টার উঠছি, আমরা এখন নিরামিষ পাতি পড়ার থেকে একটু আপডেট ভার্সন পড়া ভালো। হ্যাঁ, গত লেকচারে আমি একটা জিনিস শিখেছিলাম, তাপমাত্রা বাড়লে প্রসারণ বাড়ে, এটা তো স্বাভাবিক, তুই তো দেখতেছিস, তো চোখের সামনে দেখতেছিস না? তোর জ্বর হলে তুই বগলের নিচে যখন থার্মোমিটার দিস, হ্যাঁ, ইয়াটা পারটা প্রসারণ হয় না, থার্মোমিটার পারটা লম্বা হয়ে যায় না, প্রসারণ হয় না? কেন হয়? তার মানে তাপমাত্রার কারণে পারদের ধর্মই হচ্ছে কি প্রসারণ হওয়া, তাই না? তার মানে তাপমাত্রা বাড়লে প্রসারণও বাড়ে, উষ্ণতা ধর্মটা বাড়ে, নাকি? তো এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি না x/t সমান k, কনস্ট্যান্ট, সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে, তাহলে x1t1 x2t2 লিখতে পারি না? এটা লিখতে পারলে এখন আমরা এটা লিখতে পারি না? তাহলে x1t1 যে কথা, এখানে x1 এর জায়গায় XTP দিলাম, আর t1 এর জায়গায় 273.16 দিলাম, পারি না? আর x হচ্ছে যে অজানা, মানে x হচ্ছে কি অজানা পাত্রের আর কি, টি হচ্ছে অজানা তাপমাত্রা, আর x হচ্ছে কি ওই তাপমাত্রার জন্য, অজানা তাপমাত্রার জন্য যে উষ্ণতা ধর্মটা আসছে, তাই না? তো এখান থেকে টি সমান এটা আসতেছে না, তাহলে টি সমান শুধু টিটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিলে এটা আসতেছে না, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, x3 বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয় করার সূত্র। তা আমাদের এত কিছু লাগবে না, আমরা ডাইরেক্ট এই সূত্রটাই বসাই দিব। হ্যাঁ, তো স্থির বিন্দুর জন্য আমরা একটা সূত্র গত ক্লাসে দেখাই আসছি, এখন স্থির বিন্দুর সাহায্যে দেখাইলাম। নোট, এই সূত্র শুধু ক্যালভিন স্কেলে প্রযোজ্য, বি কেয়ারফুল। এই স্থির বিন্দু দিয়ে কোনো অঙ্ক করতে বললেই আনসার অলওয়েজ কোথায় আসবে? অলওয়েজ কিসে আসবে? ক্যালভিন আসবে, বুঝতে পারছি? যদি সেলসিয়াসে বের করতে বলে, যদি সেলসিয়াসে বের, তাহলে তখন কি করতে হবে? প্রথমে ক্যালভিনে আনবি, দেন ক্যালভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করবি, পারবি না? যদি ফারেনহাইটে বের করতে বলে যে এক্সির বিন্দুর মাধ্যমে অজানা তাপমাত্রা ফারেনহাইটে বের করো, এখন তুই তো জানোস এক্সির বিন্দুর সাহায্যে ফারেনহাইট সেলসিয়াসে বের করা যায় না, এক্সির বিন্দুর মাধ্যমে শুধু বের করা যায় কোথায়? ক্যালভিনে বের করা যায়। কারণ কেন ক্যালভিনে বের করা যায়? কারণ তুমি যে এখানে 273.16 ক্যালভিন বসাইছো, এটা ক্যালভিনে বসাইছো, এটা তো সেলসিয়াসে বসো নাই, এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? তার মানে যদি তুমি তো জানো যে এক্সির বিন্দুর মাধ্যমে শুধু ক্যালভিনে বের করা যায়, আনসারটা ক্যালভিনে আসে, তখন কি করবা? তখন তুমি তো চালাক আছো, তুমি আগে ক্যালভিনে বের করে নাও, এখন এরপর ক্যালভিন থেকে ফারেনহাইট সেলসিয়াসে কনভার্ট করো, শেষ। এখন কথা হচ্ছে যে ক্যালভিন থেকে ফারেনহাইট, ক্যালভিন থেকে সেলসিয়াস, এগুলো কেমনে কনভার্ট করব? তার জন্য সূত্র রেডি, এই যে থার্মোমিটারের বিভিন্ন স্কেলে পারস্পরিক রূপান্তর, C/5 is equal 1 - 32 divided by 9 is equal K - 273 divided by 5, শেষ। হুম,
এই সূত্র থেকে তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন থেকে সেলসিয়াস, কেলভিন থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন কনভার্ট করতে পারবা না? পারবা। তাহলে এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমি আর ডিটেলসে পড়াচ্ছি এখানে, আমার বিশ্বাস তুমি এগুলো ক্লাস 9 10 এ পড়ে আসছো, মিথ্যা তো বলি নাই নাকি? পড়ছো। আর আরেকটা হ্যাঁ, আর আরেকটা সূত্র, তুমি একটা জিনিস খেয়াল করো, সূত্রটা খেয়াল করো, সবগুলাতে সূত্রটা আসছে সি মাইনাস জিরো, এখানে সি মাইনাস জিরো লিখতে পারি না? এখানে 100 মাইনাস জিরো দিতে পারি না? আর 1 মাইনাস 32 তুই যদি খেয়াল করস, এই 30টা হচ্ছে 32টা হচ্ছে ফারেনহাইট স্কেলের মেল্টিং পয়েন্ট। ফারেনহাইট স্কেলে মেল্টিং পয়েন্ট হচ্ছে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট। ঠিক সেম ভাবে ক্যালভিন, এটাও কিন্তু মেল্টিং পয়েন্ট, ক্যালভিন স্কেলে 273 মেল্টিং পয়েন্ট। ঠিক সেম ভাবে জিরোটা কিন্তু সেলসিয়াসের মেল্টিং পয়েন্ট, তাই না? মেল্টিং পয়েন্ট, বুঝতে পারছি? আবার এটা দেখতো, বয়লিং পয়েন্ট না 100টা সেলসিয়াসের বয়লিং, আর এটা কি মেল্টিং না? তাহলে সূত্রটা কোত্থেকে আসে এক্স্যাক্টলি বুঝাইতে পারছি? সূত্রটা হচ্ছে যে সেলসিয়াসটা হচ্ছে অজানা তাপমাত্রা, মানে অজানা তাপমাত্রা থেকে আমরা সবসময় মেল্টিং পয়েন্টটা বিয়োগ দিই, ডিভাইড বাই ওই স্কেলের ওই স্কেলের বয়লিং পয়েন্ট থেকে মেল্টিং পয়েন্টটা বিয়োগ যায়। এর সব স্কেলের ক্ষেত্রে হয়েছে। এই 100টা আসছে কোত্থেকে? 100টা আসছে 373 মাইনাস 273 থেকে না? 373 বয়লিং পয়েন্ট না, আর 273 মেল্টিং পয়েন্ট না? ঠিক সেম ভাবে ফারেনহাইটটাও সেম ভাবে আসছে। একটু ক্লিয়ার কিনা বল? তাহলে সূত্রটা আসছে অ্যাকচুয়ালি উপরেরটা হচ্ছে অজানা তাপমাত্রা, যেটা এটা বিয়োগ, আর ওটা হচ্ছে যে ওই স্কেলের মেল্টিং পয়েন্ট ডিভাইড বাই ওই স্কেলের বয়লিং পয়েন্ট মাইনাস ওই স্কেলের মেল্টিং পয়েন্ট। আর এটাকে হচ্ছে সংক্ষেপে নিয়ে আসছি সূত্রটাকে। একটু ক্লিয়ার কিনা? এটা বুঝাই দিয়ে আসছে, একটা রিজন আছে সেজন্য। এখন হচ্ছে আমরা অঙ্ক করি। একটি রোদ থার্মোমিটার বরফ ও বাষ্পবিন্দুতে যথাক্রমে 2 ওহম আর 5 ওহম রোধ দেখায়। হ্যাঁ, একটি রোদ থার্মোমিটার বরফ আর বাষ্পবিন্দুতে, তার মানে কি আমাদেরকে অবশ্যই দ্বিস্থির বিন্দুর সূত্র ইউজ করতে হবে, কারণ এখানে বরফ পয়েন্টটাও দিয়ে দিছে, বাষ্প পয়েন্টটাও দিয়ে দিছে, তাই না? তাহলে একটি তড়িৎচুল্লিতে থার্মোমিটার রোধ 72 ওহম হলে তড়িৎচুল্লিটির তাপমাত্রা কত? তার মানে মানে উষ্ণতা ভিত্তিক ধর্ম যেটা, এটা দিয়ে দিছে অজানা তাপমাত্রাটা বের করতে বলছে। হ্যাঁ, আমাদের কিছুই করতে হবে না, আমাদেরকে আমি গত লেকচারে সূত্র লিখে দিয়েছিলাম, দ্বিস্থির বিন্দুর মাধ্যমে অজানা তাপমাত্রা নির্ণয় করার সূত্র কি? দ্বিস্থির বিন্দুর মাধ্যমে অজানা তাপমাত্রা নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স আইস। এক্সটা হচ্ছে কি অজানা উষ্ণতা ভিত্তিক ধর্মটা, অজানা তাপমাত্রা যে উষ্ণতা ভিত্তিক ধর্মটা দিছে সেটা, আর এক্স আইস হচ্ছে কি, এক্স আইস কি বলতে কি মেল্টিং পয়েন্টে উষ্ণতা ভিত্তিক ধর্ম যেটা, আর এক্সট্রিম হচ্ছে যে বয়লিং পয়েন্টে উষ্ণতা ভিত্তিক ধর্ম যেটা, আর এন হচ্ছে কি, এন হচ্ছে যে সেলসিয়াসের ক্ষেত্রে এটা কত? 100। কারণ কেন? এন হচ্ছে যে বয়লিং পয়েন্ট মাইনাস মেল্টিং পয়েন্ট, বয়লিং মাইনাস মেল্টিং। হ্যাঁ, আর সেলসিয়াসের বয়লিং কত? 100 না? মেল্টিং কত? 0, তাহলে 100 না? বয়লিং আর মেল্টিং এর যে কমন পার্থক্যটা, এটা হচ্ছে কি এন। আর প্লাস 0s, 0s মানে কি সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রা কত? হ্যাঁ, মেল্টিং পয়েন্টে। তা আমরা যদি মানগুলো বসাই দেখতো, অজানা তাপমাত্রায় থার্মোমিটারটা উষ্ণতা তখন কি দেখাচ্ছে? 72 ওহম, তাহলে 70 ওহম লিখছি না? আর এক্স এক্স মানে কি মেল্টিং পয়েন্টে উষ্ণতা ভিত্তিক ধর্ম যতটুকু, মেল্টিং পয়েন্টে উষ্ণতা ভিত্তিক ধর্ম কতটুকু দিচ্ছে? 2 ওহম না? এই যে বরফ বিন্দুতে 2 ওহম দিচ্ছে, 2 ওহম। হ্যাঁ, এবার হচ্ছে এক্সট্রিম মাইনাস এক্স সাইজ, তাহলে এক্সট্রিম কত? 5 ওহম না? মানে বয়লিং পয়েন্টে
উষ্ণতামিতিক ধর্ম 5 আর মেল্টিং পয়েন্টের উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে 2, এই যে 2 বিয়োগ ইনটু 100 মানে কি কমন পার্থক্যটা, হ্যাঁ ওই যে স্কেলে মাপতেছি ওই স্কেলে কমন পার্থক্যটা প্লাস 0 কেন বলতো, কারণ সেলসিয়াসে থিটা এর সমান 0, কেন থিটা এর সমান 0, কারণ মেল্টিং পয়েন্টে 0 সেলসিয়াসে, তাহলে আনসার যেটা আসে সেটা পারবি না, যা সূত্র বসাই দিলে হচ্ছে। হ্যাঁ তোমার যদি, আর আমি বলবো যে তোকে যদি তাপমাত্রা কত, তোর চুলের তাপমাত্রা কত এবার বের করতে বলে, সেলসিয়াসে বের করিস। কোথায় বের করবি? সেলসিয়াসে। যদি বলে ফারেনহাইটে বের করতে, তাও কিসে বের করবি, আগে সেলসিয়াসে বের করে দেন ফারেনহাইটে নিবি। যদি কেলভিনে বের করতে বলে তাও ঠিক সেম কাজ করবি, কারণ কেন এই সূত্রটা সেলসিয়াসের ক্ষেত্রে ইজি, কারণ এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, আর এটা তো কমন সেন্স থেকে বলা যায় এটা 100, আর এগুলো কমন সেন্স থেকে বলা যায় যে মানে সেলসিয়াসের মেল্টিং পয়েন্ট কত, বয়েলিং পয়েন্ট কত, হ্যাঁ 0 ডিগ্রি আর 100 ডিগ্রি, প্লাস হচ্ছে যে সেলসিয়াসের উষ্ণতামিতিক ধর্ম, মেল্টিং পয়েন্টে কত আর বয়েলিং পয়েন্টে কত, এগুলো তো প্রশ্ন দেওয়া থাকে। তাহলে এটা গেল একটা অঙ্ক। আরেকটা অঙ্ক দেখ, একটি গ্যাস থার্মোমিটার পানির ত্রৈধমিত চাপ দেখায় এত, ত্রৈধমিততে চাপ দেখাচ্ছে এত, তাহলে কোন তাপমাত্রায় চাপ এত হবে? দেখি বলতো এটা কিসের সূত্র ইউজ করতে হবে? এক্স 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 থ্রি বিন্দুটা না, কারণ কেন ত্রৈধমিতে কথাটা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এটা এক্স থ্রি বিন্দুর সূত্রটা ইউজ করতে হবে, কারণ একমাত্র এক্স থ্রি বিন্দুতে ত্রৈধমিত তাপমাত্রাকে কমন তাপমাত্রা হিসেবে ধরে নিছিল, তাই না? সূত্রটা ডাইরেক্ট বসাই দিবা, এই সমান এক্স জিরো এক্স টিপি ইন্টু 273.16, তাই ডাইরেক্ট বসাই দিবা। এক্স হচ্ছে কি এই তাপমাত্রা যে এক্সটা দেখাইছে, এই তাপমাত্রা যে উষ্ণতা মিতিক ধর্ম, তাই না? তো এই তাপমাত্রায় কত দেখাইছে 49.2 প্যাসকেল না, কোন তাপমাত্রায় চাপ এত হবে, মানে অজানা তাপমাত্রায় চাপ দেখাইছে এত, কারণ এটাই তো বের করতেছি। হ্যাঁ চাপ দেখাইছে এত, আর এক্স টিপি কত, যেটা 273.16 দেখায়, 1 দেখায়, তাই না? প্রয়োজন বিন্দুতে চাপ দেখায় কত, এই তো 22.5, শেষ। আনসার বসে দিবা, আনসার চলে আসবে। ইজি না কঠিন? আচ্ছা, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য 10 ডিগ্রি হবে? হ্যাঁ অঙ্কটা দুই স্টেপে করতে হবে, এক স্টেপে করলে এক্স ডিগ্রি এই মানে ইয়ে হবে না, এক স্টেপে করলে কেটে দিবে। কেন এক স্টেপে করলে কেটে দিবে, কারণ পার্থক্য বলছে 10 ডিগ্রি হবে, তাই তো? পার্থক্য 10 ডিগ্রি হবে, তো পার্থক্যটা কি 10 বেশি হইতে পারে 10 কম হইতে পারে না, এখানে তো বলে না যে 10 সবসময় বেশি হবে, 10 কম হওয়াটা এটা তো 10-এর পার্থক্য। তাহলে প্রথম স্টেপে কি করবো, ধরে নিব সেলসিয়াসটা কত এক্স, হ্যাঁ তার মানে ফারেনহাইটটা কত হবে x+10 হবে, তারপর সেখান থেকে আমরা মান বসে x এর মান বের করে ফেললে হয়ে যাচ্ছে। x এর মান বের করতে পারবো না, ওই c/5 = f-32/9 ওই সূত্র বসাই। আরেকটা ঘটনা করতে পারে, cx আর f x এর থেকে 10 কম, এটা হইতে পারে। হ্যাঁ দুই ভাবে করে দেখাবি, হ্যাঁ তো করে দেখাবার পর তারপর x এর মান যা আসে, দুইটা মান আসবে আর কি, x এর মান। পারবি না? আচ্ছা, তারপর হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ব্যবধান 20 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা স্কেল মানে ইয়া কত, ব্যবধানটা কত? হুম একটু আগে তোকে কি বুঝাই দিয়ে আসছিলাম, আমি জানতাম এটা আসবে, একটু আগে বুঝাই দিয়ে আসছিলাম সূত্রটা অ্যাকচুয়ালি আসছে এখান থেকে, এটা এখানে আসছে। এখন কি করতে হবে, ব্যবধানের কথা বলছে না, ব্যবধান সেলসিয়াসের ব্যবধান এত হলে ফারেনহাইটের ব্যবধান কত হবে নাকি? এখন তুই একটা জিনিস খেয়াল কর, আলটিমেটলি সবগুলো ব্যবধান থেকে আসছে, এটা একটা এই সূত্রগুলো আলটিমেটলি আসছে সবগুলো ব্যবধান থেকে। এই যে মাইনাস মানে কি ব্যবধান না, মাইনাস মানে কি ব্যবধান না, মেল্টিং পয়েন্ট মাইনাস বয়লিং পয়েন্ট, উপরেও মেল্টিং পয়েন্ট বিয়োগ যাচ্ছে, সবগুলো ব্যবধান থেকে। হ্যাঁ তো ব্যবধানের সূত্র আমি আর ঘুরাবো না, ব্যবধানের সূত্র, ব্যবধানের কথা বলা থাকলে, যদি যখন ব্যবধানের কথা বলা থাকবে তখন সূত্র হবে এটা, কারণ c-0 যে কথা এটাকে ডেল সি লিখতে পারি না, f-32 যে কথা এটাকে আমরা ডেল এফ লিখতে পারি না, পারি। হ্যাঁ আর এখানে দেখ জিরোটা কি সেলসিয়াসের জন্য মেল্টিং পয়েন্ট, 32টা কি ফারেনহাইটের জন্য মেল্টিং পয়েন্ট, জিনিসের ঘুরে ফিরে কথা কিন্তু সেমই, তাই না?
তাহলে আমরা যখন ব্যবধানের কথা থাকবে তখন সূত্র হবে কোনটা? সূত্র হবে এটা, ডাইরেক্ট সূত্র হবে এটা, আর কোনো কিছু নেই। এখানে প্রশ্ন বলে দিছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধান 20 ডিগ্রি, তার মানে কি হবে 20/5 is equal del f ডিভাইড বাই 9। এখান থেকে সুতরাং del f যা হয় তাই আর কি। হ্যাঁ, এখানে আবার f - 32 এগুলো মারি দিও না, বুঝতে পারছি? সহজ ভাষায় বললে ব্যবধানের কথা বলে সূত্র এটা হবে del c ডিভাইড বাই 5 is equal del f ডিভাইড বাই 9। পারা যাবে? এবার হচ্ছে আরেকটা ম্যাথ। ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ ও বাষ্পবিন্দুতে তার তাপমাত্রা দেয়, এই বরফ আর বাষ্পবিন্দু দিয়ে দিছে, তার মানে কি স্থির বিন্দু না? ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ ও বাষ্পবিন্দুতে তাপমাত্রা দেয় যথাক্রমে এত। এই থার্মোমিটার 40 ডিগ্রি দেখালে সঠিক তাপমাত্রা কত হবে? আচ্ছা, এটা ওই স্থির বিন্দু সূত্র দিয়ে হবে না। কেন হবে না? এটা ব্যবধানের সূত্র দিয়ে করতে হবে। ব্যবধানের সূত্র দিয়ে কেন করতে হবে? দেখ, প্রতিটা সূত্র আলটিমেটলি এটাই নির্দেশ করে c - 0 ডিভাইড 100 - 0 না? আমি আবারও বলতেছি, এটা কি জিরোটা কি টি আইস না? টি আইস না, মানে যে তাপমাত্রায় গলতে শুরু করে, বরফ গলতে শুরু করে। আর 100টা কি টি স্টিম না? জিরোটা কি টি আইস না? টি আইস না? f - 32 ওখানেও সেম না সবগুলা? আচ্ছা, f এরটা আমি ভুলে গেছি। দাঁড়া, 180 না, 9 না, 9টা আসছে কোত্থেকে? এফ এর ফারেনহাইট আমি ইয়াটা ভুলে গেছি, বয়লিং পয়েন্টটা ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইয়া দেখ, ক্যালভিনে হিসাব করি। কে - 273 আর 373 - 273 না? তাহলে দেখ 273টা কি ক্যালভিনের টি আইস না? 273টা কি ক্যালভিনের টি স্টিম না? আর 273টা আমরা জানি এই যে এটাই টি আইস, তাই না? একটু ক্লিয়ার? তার মানে একটা থার্মোমিটারের সাথে আরেকটা থার্মোমিটার আমরা সম্পর্কটা এভাবে স্থাপন করতে পারি নাকি? তাহলে একটা থার্মোমিটারকে আমরা সি সি এটা ধরে নিলাম, c - 100 ডিভাইড বাই 100 - 0 এটা ধরে নিলাম, যেটা আমরা সেলসিয়াসে, কারণ আমরা তাপমাত্রাটা সেলসিয়াসে বের করতে যাচ্ছি তাই। হ্যাঁ, ক্যালভিনে বের করতে হলে ক্যালভিনেটা দিবি। আর প্রশ্নে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথাটা কেন আমরা এভাবে লিখতে পারবো না? যে ওই থার্মোমিটারে 40 দেখাইছে, ওই থার্মোমিটারে তাপমাত্রাটা অজানা তাপমাত্রা 40 দেখাইছে, তাহলে আমরা লিখতে পারি না 40 মাইনাস, এখানে কি হবে টি টি আইস হবে না? 40 মাইনাস টি আইস হবে না? এই দুইটা এই সূত্র আর এই সূত্র ক্যালভিন আর সেলসিয়াসের জন্য হিসাব করছি, তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা হিসাব করব, শেষ। পারি না? অজানা তাপমাত্রা দিচ্ছে কত, ওই থার্মোমিটারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাইছে, তার মানে 40 মাইনাস কি হয় টি আইস হয় না? টি আইস ত্রুটিপূর্ণ থার্মোমিটার কত দিচ্ছে, এই যে বরফ বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 4, তার মানে টি আইস হচ্ছে এখানে 4। এর নিচে কি হয় টি স্টিম মাইনাস টি আইস হয় না? তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে টি স্টিম দিছে 98, তাহলে 98 মাইনাস 4 হয়েছে। আমরা আমরা দুনিয়া যত আমরা নিজের একটা থার্মোমিটার তৈরি করতে পারবো এই সূত্র দিয়ে, কথা হচ্ছে এটা, বুঝতে পারছি? অঙ্কটা ক্লিয়ার কিনা? সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে পারে এরকম টি আইস টি স্টিম দিয়ে, তা আরেকটা থার্মোমিটারের মধ্যে এরকম সম্পর্ক স্থাপন করতে পারবো না কেন? সূত্র তো দাঁড় করাই দিছে যে অজানা তাপমাত্রা বিয়োগ টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস। আচ্ছা, সবথেকে সুন্দর কথা, আমি সবই লিখে দিচ্ছি, লেকচার 1 আর লেকচার 2 এটা মিলে লেকচার 2 গেছে। হ্যাঁ, যা যা পড়াইলাম এখান থেকে যা যা আসতে পারে পরীক্ষায়, এর বাইরে কোনো প্রশ্ন আসবেই না। প্রথম কথা হচ্ছে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না, একদম ক্লিয়ার কাট কথা, এই তাপমাত্রা তাপ দিয়ে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। আসবে কি এমসিকিউ আসবে, ওই যে সেলসিয়াসের ডিগ্রি দিয়ে দিবে, এটাকে ফারেনহাইটে কনভার্ট করো। হ্যাঁ, আমি যে অঙ্কগুলো দিছি এই অঙ্কগুলো থেকে আসবে।
এর বাইরে কোনো আসবে না এমসিকিউতে, এতে কঠিন অঙ্ক আসবে না। সেকেন্ড কথা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা কাকে বলে, এটা আসবে, এর কত লেকচারে আমার লেকচার নোট করা আছে তাপীয় সাম্যাবস্থা কাকে বলে। হ্যাঁ, পিডিএফ নোট করা আছে। তো তাপীয় সাম্যাবস্থা কাকে বলে এটা ক নম্বরে আসবে, এটা হচ্ছে যে ইয়াতে আসবে আর কি। তাপীয় সাম্যাবস্থা কাকে বলে, যখন তাপের আদান প্রদান করতে করতে যখন দুইটা বস্তু তাপমাত্রা সমান হয়ে যায়, তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যায়, এটাকে কি বলা হয়, তাপীয় সাম্যাবস্থা বলা হয়। বুঝতে পারছি, একটু আগে বুঝে দিয়ে আসছি, একটা সময় তাপ আদান প্রদান করতে করতে দুইটা তাপমাত্রা সমান হয়ে যাবে। হ্যাঁ, তখন তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে, এটাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। তারপর বলবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতি করো, এটা গত লেকচারে একদম বুঝে দিয়ে আসছি, গত লেকচার ছিল শূন্যতম সূত্রের উপর। হ্যাঁ, আর শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে। এটা মার্কস আসে, এমসিকিউতেও মার্কস আসে। প্রথম কথা হচ্ছে যে জ্ঞানমূলক আসে যে শূন্যতম সূত্রের বিবৃতি করো, আর এমসিকিউতে আসে যে কোন সূত্রের সাহায্যে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তৃতীয় সূত্র নাকি শূন্যতম সূত্র। আর তাপের প্রবাহ তাপের উপর নয় বরং তাপমাত্রার উপর নির্ভর করে। এটা একটু লেকচারটা শুরু হয়েছে এটা দিয়ে, আজকের লেকচারটা, যে তাপের উপর না বরং তাপমাত্রার উপর নির্ভর করে। আমি যেভাবে বুঝাই দিচ্ছি এবার যদি বুঝাই দিতে পারো তাহলে তো পারে হুম। তাহলে লেকচার 1 আর 2 থেকে এই প্রশ্নগুলো আসবে, এই বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে এবার আমরা লেকচার 3 তে যাই। ফিজিক্স পড়া কম হয়েছে, পড়া কিন্তু তবে সব। তাহলে এখানে আমি লিখেছি লেকচার 3। এখন আসতে হবে আমাদের সিস্টেম। এখন হচ্ছে মেইনলি এই চ্যাপ্টারে পড়া শুরু এখান থেকে। সিস্টেম সিস্টেম আমরা এই চ্যাপ্টারের উপর সিস্টেম বলতে আমরা কি বুঝবো? দেখি বলতো এই চ্যাপ্টার সিস্টেম বলতে কি বুঝবো? না, ভেরি গুড। যেটাকে ধরে আমরা ম্যাথ গুলা করবো সেটাই সিস্টেম, যেটাকে নিয়ে আমরা পর্যবেক্ষণ করতেছি। হ্যাঁ, আমরা মানে কাজ করতেছি যেটাকে নিয়ে। আমরা যদি টেবিলকে নিয়ে কাজ করি টেবিলের সিস্টেম, আমরা যদি চেয়ারকে নিয়ে কাজ করি চেয়ারের সিস্টেম, আমরা যদি একটা প্রেসার কুকারকে নিয়ে কাজ করি প্রেসার কুকার কি একটা সিস্টেম, আমরা যদি পরিবেশকে নিয়ে কাজ করি বাতাস নিয়ে কাজ করি বাতাসও কি একটা সিস্টেম। আর সিস্টেমের বাইরে যা থাকে তা কি? পরিবেশ। পরিবেশ টেবিলের বাইরে চেয়ার থাকলে এটা কি পরিবেশ। টেবিলের বাইরে, কারণ আমরা এখানে টেবিলকে সিস্টেম হিসেবে ধরে নিয়েছি, তার মানে টেবিলের বাইরে যা আছে সব কি পরিবেশ। আমরা প্রেসার কুকারকে সিস্টেম হিসেবে ধরে নিয়েছি, তার মানে প্রেসার কুকারের বাইরে যা আছে সব কি পরিবেশ। আচ্ছা, সিস্টেম 3 প্রকার, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম কি? উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম কি? নাম শুনে বোঝা যাচ্ছে উন্মুক্ত মানে খোলা, তাই না? এই যে এটা একটা পাত্র, এটার কোনো ঢাকনা নেই, এটা কি খোলা, খোলা পাত্র। বা এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারটার উপর কোনো পিস্টন নেই, তাহলে এটা কি খোলা, তাহলে খোলা একটা সিস্টেম। তার মানে একটা কথা চিন্তা করতো, আমি যদি এখানে তাপ দিই, আমি যদি এই পাত্রের মধ্যে তাপ দিই, হ্যাঁ, নিচে দিয়ে তাপ দিই, তাপ দিলে এখানে অণুগুলা বের হয়ে যাবে না? অণুগুলা বের হয়ে যাবে। অণুগুলা বের হয়ে যাচ্ছে মানে কি, আগে যে পরিমাণ এখানে ভর ছিল ভরটা আস্তে আস্তে কমতে থাকবে না, কারণ অণুগুলো তো বেড়ে যাচ্ছে, তার মানে ভর কমে যাচ্ছে বা ভর চেঞ্জ হচ্ছে। ভর চেঞ্জ হচ্ছে না, কারণ কিছু পরিমাণ অণু বের হয়ে যাচ্ছে। আবার একটা কথা চিন্তা কর, এই বস্তুটা একসময় ঠান্ডা ছিল, এখন গরম হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে গরম হচ্ছে না, তাপ দিচ্ছি যে, তার মানে কি বস্তুটার ভিতর শক্তি পরিবর্তন হচ্ছে না, তাপ শক্তির পরিবর্তন করতেছে না। তার মানে কি আমরা বলতে পারি উন্মুক্ত পাত্রে বা উন্মুক্ত সিস্টেমে ভর ও শক্তি উভয়ের বিনিময় ঘটে। ভর ও শক্তি উভয়ের বিনিময় করতেছে না। যেমন এক্সাম্পল কি, একটি খোলা পাত্রে পানি গরম করে দেন ঠান্ডার কোন স্থানে রাখলে, হ্যাঁ এটাও এক্সাম্পল দিতে পারে। যেমন কি, প্রথমে পানিটা গরম করছি, হুম, পানিটা গরম করার পর, মানে এখানে কেস ওয়ান হচ্ছে পানি গরম করতেছি, তখন এটাই কেস ওয়ান। তো কেস ওয়ান যখন পানি গরম করতেছি তখন
পানির বাষ্প আকারে চলে যাচ্ছে, তাহলে ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভরে বিনিময় করতেছে। আর কেস টুতে কি করছে, পানিটা আবার একটা ঠান্ডা স্থানে রাখছি, তাহলে ঠান্ডা স্থানে রাখার পর পানিটা আস্তে আস্তে আবার ঠান্ডা দিতে থাকবে না, তাহলে ঠান্ডা দিতে থাকলে ওর মধ্যে শক্তিটা চেঞ্জ হচ্ছে না, তাপ শক্তিটা একটু আগে গরম ছিল এখন ঠান্ডা হয়ে যাচ্ছে না, তার মানে ভর শক্তি উভয় বিনিময় করতেছে না, তার মানে উন্নত সিস্টেমে ভর শক্তি উভয় বিনিময় ঘটে। এবার হচ্ছে বদ্ধ সিস্টেম। এবার কি বদ্ধ সিস্টেমে কি হবে, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটার উপর আবার পিস্টন আছে, কিন্তু সিলিন্ডারটা আবার তাপ সুপরিবাহী হতে হবে, সিলিন্ডারটা কি হতে হবে, তাপ সুপরিবাহী হবে। এখন তুই আমাকে একটা কথা বল, আমি এখানে যতই তাপ দিই অণুগুলা কি কখনো বের হতে পারবে, পিস্টনকে বাইরে করে কখনো বের হতে পারবে? আর অণুগুলা যদি বাইরে বের হইতে না পারে, মানে পরিবেশে বের হইতে না পারে, তার মানে অণুগুলো আগে এখানে যা ছিল এখনো তাই থাকবে, তার মানে ভর আগে যা ছিল এখনো তাই থাকবে, তার মানে ভর বিনিময় করে না বদ্ধ সিস্টেমে, তাই তো? কিন্তু আমি যে তাপ দিচ্ছি অণুগুলো তো গরম হচ্ছে ঠিকই, গরম হচ্ছে না কারণ এটা সিলিন্ডারটা তো তাপ সুপরিবাহী, তাপ সুপরিবাহী মানে কি এখান থেকে তাপ আদান প্রদান করতে পারবে, তাপের আদান প্রদান, বাইরে থেকে তাপ ভিতরে আসতে পারবে, ভিতর থেকে তাপ বাইরে যেতে পারবে। হ্যাঁ, তার মানে তাপটা যেহেতু ভিতরে যাচ্ছে এটা গরম হয়ে যাচ্ছে না, ভিতরে অণুগুলো গরম হয়ে যাচ্ছে না, তাহলে আগে যা তাপ শক্তি ছিল এখন তো তাপ শক্তি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তার মানে বদ্ধ সিস্টেমে কি হয়, ভর বিনিময় করে না কিন্তু শক্তি বিনিময় করে, তাপ শক্তিটা বিনিময় করে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আমি নিচে দিয়ে এখানে তাপ দিলে অণুগুলো গরম হয়ে যাবে না, পাথরে গরম হবে না, পাথরে গরম হলে অণুগুলো ছোটাছুটি করবে না, তাহলে তাপ বেশি হয়ে গেছে না ওদের ভিতরে, আগে যা তাপ ছিল এখন আরো বেশি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাপ তাপ বাইরে যেতে পারবে না কেন, আমি তো তাপ দিচ্ছি, একটু পর যখন তাপ দেওয়াটা বন্ধ করে দিব আস্তে আস্তে তাপটা আবার বাইরে যাবে। মোট কথা, তাপ শক্তি আদান প্রদান করতে পারতেছে কিন্তু ভর আদান প্রদান করতে পারতেছে না, কারণ ভর আদান প্রদান করতে পারতেছে না কেন, কেন আমরা উপরে একটা রাখা দিয়ে রাখছি, পিস্টন দিয়ে রাখছি, তো পিস্টন দিয়ে থাকার কারণে ওগুলো ছোটাছুটি করতেছে ঠিকই, এখানে ভিতরে তাপ বাড়তেছে, যতক্ষণ আমি তাপ দিচ্ছি তাপ বাড়তেছে, তাপ চেঞ্জ হচ্ছে, শক্তি চেঞ্জ হচ্ছে, কিন্তু ছোটাছুটি করলে এগুলো বাইরে যেতে পারতেছে না, কারণ ভরটা চেঞ্জ। তার মানে বদ্ধ সিস্টেম বুঝাইতে পারছি। এবার হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, এটা দেখলেই বোঝা যাচ্ছে ভর আর শক্তি কোনোটাই বিনিময় করবে না, তার মানে উপরে তো পিস্টন দিয়ে রাখবোই, আর নিচে যে সিলিন্ডারটা ইউজ করব এটা জাস্ট তাপ সুপরিবাহীর জায়গায় কি হইতে হবে, তাপ কুপরিবাহী, তার মানে তাপের আদান প্রদানও করতে পারবে না, তাপ নিবেও না, তাপ ছাড়বেও না, আবার ভরের আদান প্রদান তো করার কোনো প্রশ্নই উঠতেছে না, কারণ পিস্টন দিয়ে বন্ধ করে রাখছি ঢাকনা, মুখটা বন্ধ করে রাখছি, তাহলে অণুগুলো বাইরে যাতায়াত করতে পারবে না। বুঝতে পারছি? এটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। কিন্তু প্রশ্ন আসবে যে বিচ্ছিন্ন সিস্টেম সবসময় পসিবল না, কখনো 100% পসিবল না, এটা প্রশ্ন আসবে, খ নম্বরের প্রশ্ন আসবে যে আইসোলেটেড সিস্টেম কখনো 100% হয় না, কেন, ব্যাখ্যা করো। এই যে নোট করে দিয়েছি, মোট কথা আমার নোট কথা পড়লে এখান থেকে আসবে প্রশ্ন। বুঝতে পারছি? নোট, বাস্তবে 100% আইসোলেটেড সিস্টেম সম্ভব না। কেন সম্ভব না? ক্ষুদ্র বা কম সময়ের জন্য আইসোলেটেড সিস্টেম হয়, একটু পর সেটি বদ্ধ সিস্টেমের মতন আচরণ করে। কেন? থার্মোফ্লাক্স, থার্মোফ্লাক্সের কথা চিন্তা করছো? থার্মোফ্লাক্স মানে কি দেখি বলতো, যে ফ্লাক্স আমরা গরম পানি সংরক্ষণ করে রাখি না, ওই যে আমাদের ঠান্ডা লাগলে গরম চা একটা ফ্লাক্সের মধ্যে রেখে দিই, হ্যাঁ, যাতে এটা 2-3 ঘন্টা পরে গরম থাকে, 2-3 ঘন্টা পরে খাইলেও আমরা গরম চাটা খেতে পারি। এরকম ফ্লাক্স আমাদের ঘরে ঘরে সবার আছে, তাই না? এই ফ্লাক্স গুলাকে কি বলা হয়, থার্মোফ্লাক্স বলা হয়। কি বলা হয়? থার্মোফ্লাক্স। এখন তুই একটা কথা চিন্তা করতো, থার্মোফ্লাক্সে পানি গরম করে রাখলে পানি সর্বোচ্চ 2-3 ঘন্টা গরম থাকে, কিন্তু আস্তে আস্তে পানি ঠান্ডা হতে থাকে, তার মানে যেমন 2-3 ঘন্টা পর্যন্ত পানি ঠান্ডা গরম থাকবে, কিন্তু তুই যদি একদিন পর চেক করস পানি কি আর ইয়া থাকবে, গরম থাকবে, চা কি আর গরম থাকবে? মানে তুই কি থার্মোফ্লাক্সে তুই আজীবন পানি চা গরম আকারে রাখতে পারবি? এটা আস্তে একদিন পর হইলে এটা ঠান্ডা হয়ে যাবে না? তার মানে আস্তে আস্তে শক্তির বিনিময় হচ্ছে না, বলা যায় কিনা? এটা যতই আইসোলেটেড সিস্টেম হয়, আইসোলেটেড সিস্টেম হোক, যতই থার্মোফ্লাক্স হোক, কিন্তু শক্তির বিনিময় তো ঘটতেছে, ঠিক কিনা? একটা সময় হ্যাঁ 2-3 ঘন্টা পর্যন্ত গরম ছিল, কিন্তু 2-3 ঘন্টা পর তো আস্তে আস্তে ঠান্ডা হইতে আসে, তার মানে কি শক্তির বিনিময় ঘটতেছে না?
শক্তি বিনিময় করতেছে, কিন্তু ভর কি বিনিময় করতেছে? ভর তো বিনিময় করতেছে না, আমরা তো ঢাকনা দিয়ে আটকে রাখছি। হ্যাঁ, জাস্ট গরম থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাই তো, তাই না? তার মানে এটা কোন সিস্টেমের উদাহরণ হয়ে যাচ্ছে এখন? এটা বদ্ধ সিস্টেমের উদাহরণ হয়ে যাচ্ছে না, কারণ বদ্ধ সিস্টেম একমাত্র বলছে ভর বিনিময় করে না, কিন্তু শক্তি বিনিময় করে। তার মানে আইসোলেটেড সিস্টেম একসময় আইসোলেটেড ছিল, কিন্তু একটা সময় পর এটা বদ্ধ সিস্টেম হয়ে গেছে না, যা বদ্ধ সিস্টেমের উদাহরণ। শেষ। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। এটা কথা বলছ না কেন? বুঝছস? বুঝছস কিনা? হ্যালো। আচ্ছা। হ্যাঁ, এখন শুনতেছি। শুনতেছস? আচ্ছা, তাহলে এখন আমরা নতুন টপিকে যাচ্ছি। গ্যাসের অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি কি বা অন্তঃস্থ শক্তি কি? হুম, এটা একটা সিলিন্ডার, এটা সিলিন্ডারের পিস্টন। আমরা বারবার খালি সিলিন্ডার দিয়ে কেন বলতেছি, অন্য কোনো কিছু দিয়ে কেন বলতেছি না? কারণ এই চ্যাপ্টারে সিস্টেম হিসেবে সিলিন্ডারকে ধরে নিছে। এই চ্যাপ্টারে সিস্টেম হিসেবে কাকে ধরে নিছে? সিলিন্ডারকে ধরে নিছে। পিস্টনযুক্ত সিলিন্ডারকে এই চ্যাপ্টারে সিস্টেম হিসেবে ধরে নিছে। সেজন্য আমরা সিলিন্ডার নিয়ে কাজ করতেছি। তাই বলে যে প্রেসার কুকার একটা সিস্টেম না, এটা হইতে পারে না। প্রেসার কুকার একটা সিস্টেম, আমরা যাকে নিয়ে কাজ করবো সেটাই সিস্টেম। হুম। তো যেটা হচ্ছে যে এখন কথা হচ্ছে, দেখ এটা একটা সিলিন্ডার, এখানে ভিতর টেম্পারেচার আছে, ইয়া টি তাপমাত্রায় আদর্শ গ্যাস আছে। কি আছে? আদর্শ গ্যাস আছে। হ্যাঁ, আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা পড়ে থাকলে ফিজিক্সের ফার্স্ট পেপারে আদর্শ গ্যাস চ্যাপ্টারটা আছে, তাই না? আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা পড়ে থাকলে তুই জানবি যে, হয়তো তুই ভুলে গেছিস পরীক্ষার চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারে ইজিলি লেখা আছে যে সব একটা গ্যাসের মধ্যে শুধু গতিশক্তিই থাকে, কোনো বিভব শক্তি থাকে না, আর কিছু কোনো শক্তি থাকে না, শুধু গতিশক্তিই থাকে। হুম। তো আমরা ম্যাথ করার সময় আমরা গ্যাসগুলোকে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস হিসেবে ধরে নিই, তাই না? যদিও আদর্শ গ্যাস বাস্তবে সম্ভব না, কিন্তু আমরা ম্যাথগুলো করার জন্য আদর্শ গ্যাস হিসেবে ধরে নিই। তো আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে বলছি যে গ্যাসের শুধু গতিশক্তিই থাকে। হুম। আর গ্যাসের গতিশক্তির সূত্রটা ওরা দিয়ে দিছিল 3/2 nRT, নাকি? এটা ওরা দিয়ে দিছিল গ্যাসের গতিশক্তি। এখানে আমরা এটাকে সূত্রটাকে এভাবে লিখতে পারি 1/2 nRT, কারণ 3টা কি ছিল? স্বাধীনতার মাত্রা, মনে আছে? ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। সেটা এক পারমাণবিক গ্যাসের জন্য 3, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 5, বহু পারমাণবিক গ্যাসের জন্য 6। হ্যাঁ, যদি এক পারমাণবিক গ্যাস হয় তাহলে এটা 3/2 nRT হবে, দ্বিপারমাণবিক গ্যাসের কথা বললে এটা 5/2 nRT হবে, বহু পারমাণবিক গ্যাসের জন্য বললে এটা 6/2 nRT হবে। হুম। তাহলে অভ্যন্তরীণ শক্তি, তার মানে আমরা তো এটা বুঝতে পারলাম একটা গ্যাসের ভিতর শুধু গতিশক্তি থাকে, আর কোনো শক্তি থাকে না, তাই না? বিভব শক্তি থাকে না, স্থিতিশক্তি থাকে না, শুধু কি থাকে? গতিশক্তি থাকে। তার মানে এই গতিশক্তিটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। ওই গতিশক্তিটাই শুধু গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, কারণ একটা গ্যাসের ভিতর ওই গতিশক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। তার মানে ওই গ্যাসের ভিতর শুধু অভ্যন্তরীণ শক্তি বলতে গতিশক্তি আছে, তাই না? তার মানে আমরা আমরা অভ্যন্তরীণ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে ইউ সমান ই বলতে পারি না? গ্যাসের গতিশক্তি যা, তাই তার অভ্যন্তরীণ শক্তি। আবার ই সমান কি জানি 1/2 nRT না? কারণ গ্যাসে শুধু গতিশক্তি থাকে, বিভব শক্তি থাকে না। তার মানে ওই গতিশক্তিটাই কি? অভ্যন্তরীণ শক্তি। ক্লিয়ার? তাহলে অভ্যন্তরীণ শক্তি কি, এটা ক্লিয়ার কিনা বল? আচ্ছা, এখন অভ্যন্তরীণ শক্তিটা সময় টেম্পারেচারের সাপেক্ষে পরিবর্তিত হয়। কার সাপেক্ষে পরিবর্তিত হয়? টেম্পারেচারের সাপেক্ষে পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয় এটা আমরা অন্তরীকরণ করে করলে বের করে বলতে পারতেছি যে অভ্যন্তরীণ শক্তিটা কত ক্ষুদ্রতর আকারে টেম্পারেচারের সাপেক্ষে কতটা পরিবর্তন হচ্ছে। কারণ অন্তরীকরণ দ্বারা কি বোঝাই? কমে যাওয়াটা না, বুঝাই যে এই যে ইউটা টি সাপেক্ষে কতটুকু ক্ষুদ্রতর আকারে চেঞ্জ হচ্ছে। তো আমরা অন্তরীকরণ করলে বেড়ে যাচ্ছে। এখন ইউ সমান আমরা কি জানি? 1/2 nRT না?
তো আমরা টি সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে টি কে এই দুটো এগুলো তো কনস্ট্যান্ট আকারে বাইরে বেরিয়ে যাবে, f/2 nr তো কনস্ট্যান্ট আকারে বেরিয়ে যাবে, আর nr টি কে টি দিয়ে অন্তরীকরণ করলে কি বাইরে হবে 1 না। এখন ডি ইউ সমান আমরা ডিটি কে এই পাশে পাঠিয়ে দিতে পারি না, f/2 is nr dt। এখন একটা জিনিস খেয়াল কর, আমরা যদি টি এর মান বাড়াই তাহলে ইউর মানও বাড়বে না, কারণ টি এর মান বাড়তেছে মানে কি বেশি পরিমাণ মান এখানে গুণ হচ্ছে। টি এর মান কমাইলে ইউর ইউর মানও কমবে না। তার মানে আমরা বলতে পারি না টেম্পারেচার বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, টেম্পারেচার কমলে অভ্যন্তরীণ শক্তি কমে, নাকি? আমি এই জিনিসটা একটু নোট করে দিই, টেম্পারেচার যদি বাড়ে ইউ কি হবে, বাড়বে, টেম্পারেচার কমলে ইউ ইউ কমবে। একটু ক্লিয়ার? আচ্ছা তোর কি লেকচার 1 আর 2 একটু জটিল লাগছে নাকি, তাপ তাপ আর তাপমাত্রা জিনিসগুলা? মানে এখন ফুল ক্লিয়ার হয়েছে কিনা বল, এখন ফুল ইভেন ওই লেকচার 1 আর 2 থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটাও আমি বলে দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। হ্যাঁ আচ্ছা, এখন অভ্যন্তরীণ শক্তি, ওই শক্তি সেই শক্তি, হ্যাঁ তাপমাত্রা কি, তারপরে সেগুলো যখন পরে আসে, এখন আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে যাব। কোন সূত্রে যাব? প্রথম সূত্রে। প্রথম সূত্রকে শক্তি কি বলে, আরে গলা শুকিয়ে গেছে তো, মুখ শুকিয়ে গেছে তারা, শক্তি কি রে, বের হচ্ছে না কেন, তারা পানি দেয়, পানি খাই তারা, দেখছস আমার বের হচ্ছে না, গলা এত বড় শুকাইছে, আর আমি সকালে নাস্তা করি নাই তো। সংরক্ষণশীলতার নীতি বলে, ঠিক আছে, শক্তি সংরক্ষণশীলতার নীতি বলে। কেন বলে, এটা হচ্ছে কথা। আর শক্তি সংরক্ষণশীলতার নীতি বলতে তুমি কি বুঝো দেখি বলতো, সংরক্ষণ বলতে কি বুঝো? সংরক্ষণ মানে জমায় রাখা না, সংরক্ষণ মানে হচ্ছে আগে যা ছিল পরেও তা থাকবে, অনেকটা জমায় রাখার মতন, তাই না? শক্তি সংরক্ষণশীলতা নীতি বলতে বোঝায় শক্তিটা চেঞ্জ হবে, কাজও করবে, সবই করবে, কিন্তু আগে যা ছিল তাই করবে। হ্যাঁ এটা, এই যে আমি লিখে দিছি, অর্থাৎ আগের শক্তি আর পরের শক্তি সমান, বুঝতে পারছি? আর এটা প্রশ্ন আসে, সৃজনশীলে আসে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে শক্তির সংরক্ষণশীলতার নীতি কেন বলা হয়, বাট নীতি বলে কেন, বা শক্তি সংরক্ষণশীলতার নীতিটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা কর আসবে। তো তখন কি করবা, তখন হচ্ছে যে, তখন হচ্ছে আমি আমি অলরেডি টেস্ট পেপার কেটে বসছি, সেই জন্য আমি জানি কি আসবে না আসবে। হ্যাঁ দেখ, এখন কথা হচ্ছে যে আমরা কি করবো, আবার সিলিন্ডার নিব, এই চ্যাপ্টার হচ্ছে সিলিন্ডার রাখতে রাখতেই চলে যাবে তোর। সিলিন্ডার নিব, সিলিন্ডার রাখলাম, সিলিন্ডার রাখার পর এখানে পিস্টনটা ধর শুরুতে এদিকে ছিল, কোন দিকে ছিল, এদিকে ছিল। এখন আমরা কি করব, এখানে গ্যাস ভর্তি ছিল, তাই না? এখন আমরা কি করব, তাপ দিব, তাপ দেওয়ার ফলে কিউ পরিমাণ তাপ এদিকে যাবে না, ধরলাম কিউ পরিমাণ তাপ এদিকে গেল, গ্যাসগুলাতে গেল, যাওয়ার পর গ্যাসগুলো ছুটাছুটি করবে না। আর আমরা লেকচার 1 আর 2 থেকে পড়ে আসছি তাপ বাড়লে তাপমাত্রাও বাড়ে, তাই না? হ্যাঁ ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বস্তুর ক্ষেত্রে আলাদা, কিন্তু প্রতিটা বস্তুতেই তো আমি যদি তাপ বাড়াই তাপমাত্রা বাড়বে না, নাকি? মনে আছে লেকচার 1 এ পড়ে আসছি তাপ কমলে তাপমাত্রা কমে, তাহলে আমি যখন এখানে কিউ পরিমাণ তাপ দিচ্ছি তার মানে গ্যাসের তাপমাত্রা বাড়তেছে না, গ্যাসের ভিতর তাপ বাড়তেছে না, আর তাপ বাড়লে তাপমাত্রাও বাড়তেছে না। আর তাপমাত্রা বাড়লে একটু আগে কি পড়ে আসছি, অভ্যন্তরীণ শক্তিও বাড়ে না, তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে, তাই তো? অভ্যন্তরীণ শক্তি বাড়ার পর এটাকে একটা সময় যে গ্যাসগুলো ছোটাছুটি করতে করতে আমি কি কি ঘটনা ঘটছে সেটা বলছি, তার মানে 1 নম্বর ঘটনা ঘটছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, 2 নম্বর ঘটনা ঘটতেছে গ্যাসগুলো যখন ছুটাছুটি করতেছে তখন পিস্টনটাকে ঠেলতেছে, একটা ফোর্স দিচ্ছে, তোলা ফোর্স দিতে দিতে একসময় পিস্টনটা উঠে এদিকে চলে আসলো,
ধরলাম বুঝার সুবিধার্থে আর কি। এখানে চলে আসলো, এখান থেকে যে এখানে আসলো, এখানে ডিএক্স পরিমাণ সরণ ঘটলো। কি পরিমাণ সরণ ঘটলো? ডিএক্স, তার মানে অনেক ক্ষুদ্রতর সরণ ঘটছে, তাই না? ডিএক্স তারা কি বুঝি? অনেক ক্ষুদ্রতর সরণ ঘটছে, কিন্তু আমি যে বোঝার সুবিধার্থে চিত্রটা বোঝার সুবিধার্থে এতটুকু আঁকছি আর কি। হ্যাঁ, ডিএক্স পরিমাণ সরণ ঘটছে, তার মানে গ্যাসগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিয়ে ডিএক্স পরিমাণ সরণ ঘটাইছে, তাই না? বল দিয়ে সরণ ঘটানো, এটাকে ফিজিক্সের ভাষায় কি বলে? কাজ, 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 কাজ। তার মানে কিছু পরিমাণ কাজ হয়েছে না? ধরলাম ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে। হ্যাঁ, এখন ক্লসিয়াসের বিবৃতি অনুসারে, কার বিবৃতি অনুসারে? ক্লসিয়াসের বিবৃতি অনুসারে ও বলতেছে কোন একটি গ্যাসীয় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির কিছু অংশ, এই যে কি পরিমাণ তাপ সরবরাহ করছি তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়, আর বাদ বাকি অংশ কাজ সম্পাদন করে। বুঝতে পারছি? এবার দেখ, একদম ইজি করে দিব, একদম তোর চোখের সামনে নিয়ে আসবো। ধরলাম 10 জুল পরিমাণ তাপ দিছি। কত পরিমাণ? 10 জুল পরিমাণ তাপ দিছি। তার মধ্যে ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি হয়েছে কত? 4 জুল। হ্যাঁ, আর বাদ বাকি 6 জুল আছে না? 10 জুল থেকে 4 জুল ইউজ হয়েছে অভ্যন্তরীণ শক্তি ইউজ মানে বাড়াইতে। ওকে, 10 জুল থেকে 4 জুল ইউজ হয়েছে অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে, তার মানে বাকি আছে আর কত? 6 জুল। আর বাকি 6 জুল হচ্ছে কাজ করছে। শেষ। এটা হচ্ছে ক্লসিয়াসের পথ। হ্যালো, শুনতেছস না? শুনছস? কি বলছিস? শুনছস? বলতেছি। আচ্ছা, আবার বলতেছি। ধর, ক্লসিয়াসের বিবৃতি কি বলতেছে? কোন একটি গ্যাসীয় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়, আর বাদ বাকি অংশ কাজ সম্পাদন করে। তার মানে কি বুঝেছি? আমি যদি 10 জুল পরিমাণ কিউ দিই, 10 জুল পরিমাণ তাপ সরবরাহ করি, তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি হবে আর কিছু অংশ কাজ করবে। তার মানে কি? এই যে 10 জুল পরিমাণ তাপ যে এখানে দিছি সরবরাহ করছি, তার কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি হয়েছে, যেমন ইউ হচ্ছে 4 জুল। 4 জুল মানে কত? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ইউজ হয়েছে 4 জুল। তার মানে বাকি আছে কত? 6 জুল। আর বাকি 6 জুল দিয়ে গ্যাসটা কাজ করছে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বুঝতে পারছি? তার মানে কিউ সমান ইউ প্লাস ডাব্লিউ। তার মানে কিউ সমান বলতে বোঝাতে যাচ্ছি যে পরিমাণ তাপ সরবরাহ করবো তার কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি হবে আর কিছু পরিমাণ কাজ করবে। এখন তুই একটা কথা আমাকে বলতো, কিউ দিছি 10, কিউ কত দিছি? 10 দিছি না? ইউ কত লাগছে? 4। ডাব্লিউ কত লাগছে? 6। হ্যাঁ, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10 না? 4 আর 6 যোগ করলে 10 হয় না? তার মানে আগে যা ছিল, আগেও 10 জুল ছিল, এখনো 10 জুলই হয়েছে। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। শক্তি আগে যা ছিল পরেও তা ইউজ হয়েছে, কমেও নেই বাড়েও নেই। শক্তি যা দেওয়া হয়েছে তাই ইউজ হয়েছে। হয়তো দুইটা ওয়েতে ইউজ হয়েছে, কিন্তু দুইটা একসাথে একই পরিমাণ শক্তি ইউজ হয়েছে। বুঝতে পারছি? তাহলে পরীক্ষায় যদি আসে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে শক্তি সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা করো, পারবা কিনা? শিওর? ওকে। এখন কথা হচ্ছে যে তাপ তাপ শক্তি সরবরাহ করার আগেও তো গ্যাসে আগে থেকে কিছু অভ্যন্তরীণ শক্তি ছিল, তাই না? এমন তো না যে গ্যাসে একদম শূন্য শক্তি ছিল, আমরাই তাপ দিছি আর গ্যাস গুলা শক্তি পাইছে। হ্যাঁ, গ্যাসে তো আগেও কিছু পরিমাণ শক্তি ছিল। একটা জিনিস গ্যাস কখন হয়? একটা জিনিস কখন গ্যাস হয়? যখন ওকে আমি তাপমাত্রা দিতে 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 একটা সময় গলায়, প্রথমে গলায় ফেলবো, গলাবার পর বাষ্প আকারে পরিণত করবো, তাই না? তো গ্যাসের অণুগুলোর মধ্যে তো আগে থেকেই কিছু পরিমাণ গতিশক্তি থাকে। ওদের মধ্যে গতিশক্তি গুলা ছিল বলে তো ওরা একটা থেকে আরেকটা দূরে দূরে ছোটাছুটি করতেছে আগে থেকে। এমন না যে আমি প্রথম ওকে শক্তি দিছি, তাই না? এটা কি হয়? তার মানে অভ্যন্তরীণ শক্তি শূন্য হতে পারে না, আগে থেকে কখনো শূন্য হয় না। আর শূন্য একটা কারণে হইতে পারে, শূন্য হতে হলে তাপমাত্রা 0 কেলভিন বা -273 ডিগ্রি হতে হবে।
হ্যাঁ, কারণ একমাত্র ওই এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 0 কেলভিন তাপমাত্রায় কি গ্যাস গ্যাসের আয়তন শূন্য হয়, মনে আছে? এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি যে। তার মানে ওই তাপমাত্রা কি শুধুমাত্র কল্পনায় সম্ভব না? আমি আরো ভাবে বলি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যে শূন্য হওয়া সম্ভব না কেন? কারণ আমরা কি জানি অভ্যন্তরীণ শক্তি ইউ সমান F/2 nRT না? তো শূন্য একটা মাত্র ওয়েতে হওয়া সম্ভব, সেটা হচ্ছে টি টি সমান যদি শূন্য হয়, তাই না? আর তো পসিবল না, আর পসিবল? আর 0 কেলভিন কি কখনো পসিবল? কারণ 0 কেলভিন মানে কি 273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, যা শুধু কল্পনায় সম্ভব। তার মানে ইউ সমান 0, যা সম্ভব নয়। তাই আমরা একটা জিনিস বলতে পারি, তাই আগে থেকে অভ্যন্তরীণ শক্তি ছিল, তা নিশ্চিত। তাই সূত্রটা ডাইরেক্ট এভাবে লেখা যাবে না, ইউ সমান ইউ প্লাস ডাব্লিউ, কারণ ইউ তো আগে থেকেই ছিল, ইউ তো আগে থেকেই ছিল, নাকি? ধরলাম কিউ ছিল আগে থেকে 2, ইউ ছিল আগে থেকে 2, এখন 10 যখন সাপ্লাই করছে, 10 পরিমাণ 10 জুল তাপ যখন সাপ্লাই করছে, তখন 10 জুলের মধ্যে 4 জুল এখানে ইউজ হয়েছে আর 6 জুল এখানে ইউজ হয়েছে, তাই না? তখন কি 10 আর 6 প্লাস 6 সমান হচ্ছে? কারণ আগে তো 2 ছিল, এখন এখন এখানে এসে 4, এখানে আর কাজ করছে 6, তাহলে কি এখন আর সমান হবে? সমান হবে না। তাই সূত্রটা এভাবে লেখা যাবে না, সূত্রটা লিখতে হবে কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। ডেল ইউ মানে কি, কি পরিমাণ চেঞ্জ হয়েছে। তারপরে এখন ডেল ইউ সমান 4 লিখতে পারবো, কেন 4 লিখতে পারবো জানোস? কারণ ডেল ইউ ইউ ছিল আগে 2, আগে 2 ছিল, তার মানে এখন 4 মানে কি, ডেল ইউ মানে 4 বলতে কি বোঝাচ্ছে, তার মানে আরো 2 বাড়ছে, এটা বুঝাইছে যে। কারণ ডেল ইউ মানে কি, ডেল মানে কি ব্যবধান না? এখন ডেল ইউ লিখলে ব্যাপারটা সলভ হয়ে যাচ্ছে না? কারণ এখন ডেল ইউ সমান 4 বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে আগে 2 ছিল, এখন আরো 2 বাড়ছে আর কি, বেড়ে 4 হয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট 4 হয়নি, ডাইরেক্ট 4 হয়নি, ইউ সমান ডাইরেক্ট 4 না, তাহলে ডেল লাগাই দিলে হয়ে যাচ্ছে না? এখন ডেল লাগাই দিলে একটা জিনিস খেয়াল কর, ডেল লাগাই দিলে সূত্রটা দেখতে বেশি লাগে না? কারণ কিউর আগেও ডেল নাই, ডাব্লিউর আগেও ডেল নাই, শুধু ইউর আগে আছে। হ্যাঁ, তো কিউর আগে একটা লাগাই দাও, ডাব্লিউর আগে একটা লাগাই দাও, শেষ। এখন তুমি বলতে পারো তাহলে কিউর আগে লাগাই দিলে এটা কি মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে না? মিনিং চেঞ্জ হচ্ছে না তো, কারণ তুমি এনে তাপ দিছো, তুমি এনে তাপ দিছো। হ্যাঁ, তার মানে তুমি তাপ দেওয়ার আগে এখানে আগে জিরোই ছিল, তো তুমি তাপ দেওয়ার পরে না এটা কিউ হয়েছে। হ্যাঁ, তাহলে কিউ মাইনাস জিরো মানে কত, কিউ না? তার মানে ডেল কিউ যা কথা, কিউ তা কথা না? আবার তুমি তাপ দেওয়ার আগে ওকে পাগলা কুত্তা কামড়াইছে, ও যে পিস্টনটাকে ঠেলে উপরে নিবে, বা পাগলা কুত্তা কামড়াইছে পিস্টন, তো পিস্টনকে যদি ঠেলে উপরে না নেয়, তাহলে কি কোনো পরিমাণ কাজ সম্পাদন হবে? তার মানে তুমি তাপ দেওয়ার আগে কাজ কত ছিল, কাজ জিরোই ছিল, তুমি তাপ দেওয়ার পর হচ্ছে কাজ হয়েছে যে। হ্যাঁ, তাহলে ডাব্লিউ মাইনাস জিরো যা কথা, ডাব্লিউ তার কথা না? তার মানে ডেল ডাব্লিউ যা কথা, ডেল শুধু ডাব্লিউ তার কথা, বুঝতে পারছি? তার মানে ডেল কিউর আগে ডেল লাগাই দেওয়া আর ডাব্লিউর আগে ডেল লাগাই দিলে এটা মিনিং চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইউর আগে লাগাইতে হবে, কারণ ওই ইউ তো আগে থেকে অভ্যন্তরীণ শক্তি ছিল। এখন এটাকে যদি আমরা ক্ষুদ্রতর পরিসরে হিসাব করি, তাহলে আমরা এটা লিখতে পারি না ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, কারণ ক্ষুদ্রতর পরিসরে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এটাই, পারি কিনা? আচ্ছা, এখন কিছু জিনিস আমাদেরকে ম্যাথ টাইপ করার আগে আমাদেরকে বুঝতে হবে, ডি কিউ ডি ইউ ডি ডাব্লিউ, ডি কিউ যখন পজিটিভ, ডি কিউ পজিটিভ কখন হয়? কারণ সিস্টেম তা গ্রহণ করতে পারে। আহ, আমার বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট। হুম। আচ্ছা, ডি কিউ পজিটিভ কখন হয়? কিউ মানে কি, যেটা তাপ আমরা সরবরাহ করতেছি, তাই তো? তো আমরা তাপ সরবরাহ করলে তো সিস্টেম তাপ গ্রহণ করবে নাকি? তো ডি কিউ তখনই পজিটিভ হওয়া পসিবল যখন হচ্ছে তাপ সিস্টেম তাপ গ্রহণ করতেছে, মানে সিস্টেমে তাপ সরবরাহ করলে, বুঝতে পারছি? সেম কথা। আর ডি কিউ মাইনাস কখন হবে? যখন সিস্টেম তাপ বর্জন করে দিচ্ছে, তাই না? ডি ইউ পজিটিভ কখন হবে? ডি পজিটিভ মানে কি, অভ্যন্তর শক্তি, অন্তঃস্থ শক্তি। তো ডি পজিটিভ হবে অন্তঃস্থ শক্তি বাড়লে,
আর ডিউ নেগেটিভ হলে নেগেটিভ হবে অন্তঃস্থ শক্তি কমলে। হ্যাঁ, আর অন্তঃস্থ শক্তি বাড়ে কখন? যখন সিস্টেম তাপ গ্রহণ করতেছে। অন্তঃস্থ শক্তি কমে কখন? যখন সিস্টেম তাপ বর্জন করতেছে। আর ডিডব্লিউ মানে কি? কাজ। কাজ কখন পজিটিভ হয়? যখন আয়তন বাড়তেছে, সিস্টেমটা যখন সিস্টেমকে যখন ঠেলে উপরে উঠাই ফেলতেছে তখন আয়তন বেড়ে যাচ্ছে না? তেমনি আমি যদি একটু ব্যাখ্যা দিই, প্রমাণ দিই, এই যে আগে এতটুকু ছিল তার মানে আয়তন ছিল আগে এতটুকু, এখন সিস্টেমটাকে ঠেলে এতটুকু নিয়ে গেছে, তাহলে আয়তন বাড়ছে না? আর আয়তন বাড়ছে মানে কি? আয়তন বাড়ছে মানে কাজ হয়েছে, নাহলে তো কাজ হইতো না। হ্যাঁ, তার মানে ডিডব্লিউ কখন পজিটিভ হয়? ডিডব্লিউ পজিটিভ হয় আয়তন বাড়লে। তার মানে আর যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে, একটা জিনিস চিন্তা করতো, আমি কি বলছিলাম? পরিবেশ মানে কি? সিস্টেম ব্যতীত বাকি যা আছে সব পরিবেশ না? তার মানে সিস্টেমের বাইরে এখানে যা আছে এগুলো পরিবেশ না? একটু অংশ পরিবেশ না? তার মানে একটা জিনিস খেয়াল করতো, এটাকে ঠেলে উপরে নিয়ে যাচ্ছে, পরিবেশের বিপক্ষে কাজ করতেছে না? পরিবেশ এখানে চাপ দিচ্ছে, এটাকে এটার বিপক্ষে কাজ করতেছে না? তার মানে সিস্টেম কার উপর কাজ করতেছে? পরিবেশের উপর কাজ করতেছে না? তার মানে সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে বা আয়তন বাড়ে তখন হচ্ছে ডিডব্লিউ পজিটিভ। আর আয়তন কমে তখন, আয়তন কমে তখন নিশ্চয়ই পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে, নিচে দিয়ে ঠেলতেছে বল। তোর তোর আমি 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 এখন পরিবেশ না, কারণ সিস্টেমের বাইরে যা থাকে সবই পরিবেশ। আমি ইচ্ছা করে চাপ দিয়ে পিছনটাকে নিচের দিকে নামাই দিচ্ছি। হ্যাঁ, তার মানে পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে না? আর আমি যখন পিস্টনটাকে নিচের দিকে নামাই দিচ্ছি তখন কি হচ্ছে? তখন পিস্টনটা, তখন আয়তন কমে যাচ্ছে না? তাহলে আয়তন কমলে ডিডব্লিউ নেগেটিভ। একটু এই স্লাইডটা ক্লিয়ার কিনা আমাকে বল। এখন কয়েকটা তাপগতিক প্রক্রিয়া আছে, তারা আজকে কতটুকু পড়াবো, আর বেশি নেই। হ্যাঁ, কয়েকটা তাপগতীয় প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সম আয়তনের প্রক্রিয়া, একটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া, একটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়াতে তুমি নাম শুনে বুঝতেছো এখানে ইয়া চাপ সমান থাকবে বা চাপ স্থির থাকবে, তাই তো? সম আয়তন নাম দেখে তুমি বুঝতেছো এখানে আয়তন স্থির থাকবে। সমউষ্ণতে তুমি ইজিলি বুঝতেছো যে কি তাপমাত্রা স্থির থাকবে। আর রুদ্রতাপীয় হচ্ছে কি তাপ স্থির থাকবে, তাপমাত্রা না, তাপ স্থির থাকবে। হ্যাঁ, চাপ সমান, একটা সিস্টেমের মধ্যে ধর চাপ সমান। তো চাপ সমান বলতে কি এটা কি এমন বোঝাচ্ছে যে, দাঁড়া গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, চাপ সমান, চাপ সমান থাকলে যে কাজ হবে না বা আয়তন বাড়বে না এমন কথা কোথাও বলা আছে? আয়তন বাড়তে পারে, কাজ হইতে পারে, আর অন্তঃস্থ শক্তি বাড়তে পারে। তার মানে সূত্র কোনো চেঞ্জ আসবে না, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ থাকবে নাকি? এখন আমরা একটা কথা পড়ে আসছি না যে আয়তন বাড়লে কাজ হয়, আয়তন কমলে কাজ হয় না? মানে আয়তন স্থির থাকলে কাজ করতে হবে। হ্যাঁ, আয়তন বাড়তেছে বলে তো। এখন আমরা একটা কথা জানি না, পি সমানুপাতিক 1/p। তো বি যদি চেঞ্জ হয় পিও তো চেঞ্জ হওয়ার কথা। তাহলে বি যদি চেঞ্জ হয় তাহলে কাজ হচ্ছে, তার কাজ হলে তো পিও চেঞ্জ হওয়ার কথা, চাপও চেঞ্জ হওয়ার কথা। তাহলে চেঞ্জ হচ্ছে না কেন? এই প্রশ্নটা আসবে পরীক্ষায়। হ্যাঁ, এই প্রশ্নটা আসবে, এটা আমি পরের স্লাইডে বুঝাচ্ছি। এই স্লাইডে আপাতত বুঝতে হবে না, এই স্লাইডে যতটুকু পরে ওটুকু বুঝাই। হুম, আপাতত ধরে রাখ, চাপ যদি স্থির থাকে আমাদের সূত্রে কোনো চেঞ্জ আসবে না, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর সম আয়তনে দেখ, আয়তন স্থির থাকবে, বলেই দিচ্ছে আয়তন স্থির, সম আয়তন। আর আয়তন যদি স্থির থাকে তাহলে কোনো কাজ হচ্ছে এখানে? কোনো কাজ হচ্ছে না, কাজ সমান জিরো। কারণ আমরা ফিজিক্সের ভাষায় কাজ বলতে কি বুঝি? জায়গা চেঞ্জ হলে তখনই কাজ হয়, স্থান চেঞ্জ হলে, দূর সরণ হলে তখন চেঞ্জ হয়, এর আগে কাজ হয় না। তো এখানে কোনো সরণ ঘটতেছে না, আয়তনের পরিবর্তন ঘটতেছে, তাহলে কাজ সমান জিরো। তার মানে আমরা বলতে পারি ডিডব্লিউ সমান জিরো। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি সম আয়তন সিস্টেমে ওকে যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে ঠিক সেই পরিমাণ তাপ শুধু অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করতেছে, আর কিছু করতেছে না, কোনো কাজ করতেছে না। ওকে যদি আমি 10 জুল পরিমাণ তাপ দিই, ও 10 জুল পরিমাণ তাপই ইউজ করছে কোথায়? অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে। সমউষ্ণতে কি হবে? দেখে বোঝা যাচ্ছে যে তাপমাত্রা স্থির, তাপমাত্রা জিরো।
মানে তাপমাত্রা স্থির থাকবে। আর আমরা কি বলছিলাম, তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরে আমরা কি জানি টি সমানুপাতে কিউ না? তাহলে টি যদি 0 হয় ইউ 0 হবে না? ইউ 0 হবে। তার মানে ডি ইউ সমান এখানে 0। সমউষ্ণ প্রক্রিয়ার সূত্রটা কেমন হবে? ওখানে ওকে কি পরিমাণ, ওকে যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে ওই পরিমাণ তাপেও কি কাজ ইউজ করতেছে। আর রুদ্রতাপীতে কি হবে? রুদ্রতাপীতে হচ্ছে কোনো পরিমাণ তাপই আমরা দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু তাও যদি সিস্টেমের মধ্যে আয়তন চেঞ্জ হয়, তাহলে আয়তনটা চেঞ্জ হচ্ছে কেন দেখি বলতো? ওকে কোনো পরিমাণ তাপ আমরা দিচ্ছি না, রুদ্রতাপীতে কোনো পরিমাণ তাপ আমরা ওকে সরবরাহ করতেছি না, কিন্তু তাও ওর মধ্যে আয়তন চেঞ্জ হচ্ছে, পিস্টনটা উপরের দিকে উঠতেছে। কেন উঠতেছে দেখি বলতো? হ্যাঁ, ওর নিজের মধ্যে যে পরিমাণ শক্তি ছিল ওই পরিমাণ শক্তি ইউজ করে ফেলতেছে। হ্যাঁ, কারণ আমরা তো জানি গ্যাসের মধ্যে আগে থেকে কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি থাকে। ওই অভ্যন্তরীণ শক্তি সেই ওই আগে থেকে যা পরিমাণ অভ্যন্তরীণ শক্তি ছিল ওই অভ্যন্তরীণ শক্তি সে ইউজ করতেছে। তার মানে ডি ডাব্লিউ সমান মাইনাস ডি ইউ হয়ে যাবে না? কারণ আগে যা ছিল ওখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে ডি ইউটা, ওই মাইনাস করতে করতে ডি ডাব্লিউ কাজ করতেছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি আর সুন্দর ভাষায় বলি, আমাদের কিছু বন্ধু থাকে বুঝছো, বন্ধুর নাম হচ্ছে ডিকিউ। বন্ধুর নাম কি? ডিকিউ। ডিকিউ, ওকে যদি আমি 10 টাকা দিই, কিছু বন্ধু থাকে 10 টাকা দেওয়ার পর কিছু পরিমাণ টাকা ওর নিজের পকেটে ঢুকাই। কার পকেটে ঢুকাই? ওর নিজের পকেটে ঢুকাই। বাকি বাকি টাকা দিয়ে জাস্ট কিছু পরিমাণ কাজ করে দেয়। আবার কিছু বন্ধু আছে যাকে আমি 10 টাকা দিলে 10 টাকায় ও নিজের পকেটে ঢুকাই, ওগুলো হচ্ছে বেমান। কোনো পরিমাণ কাজ 10 টাকায় নিজের পকেটে ঢুকাই ফেলে। হ্যাঁ, মিথ্যা মিথ্যা অজুহাত দিবে যে বন্ধু আমি কাজ করতে পারিনি। হ্যাঁ, টাকা কয়, টাকা ওর পকেটে, পর আর খুঁজতে পারি না। হুম, ওই ঈদের সময় ধারটা নেয় না, তারপর তো এগুলো হারা যায়। এগুলো হচ্ছে সেই বন্ধু। হ্যাঁ, তারপর হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া যেটা আছে, এই বন্ধু আবার কি করে, এগুলো হচ্ছে মানবতা ফেরিওয়ালা। ও বন্ধুর জন্য সব করে, ওকে 10 টাকা দিলে ও 10 টাকার পরিমাণই কাজ করে দেয়, ও নিজের পকেটে কিছু রাখে না। আবার কিছু বন্ধু আছে এইগুলা মানবতা ফেরিওয়ালার উঠতে, এগুলো আধ্যাত্মিক লেভেলে চলে গেছে। ওকে বললাম যে বন্ধু আমার একটা কাজ করে দে, আমার থেকে টাকা নেই, আমার থেকে টাকা নেই। ওদের বন্ধু সমস্যা কি, আমি নিজের থেকে দিব। এই যে বন্ধু কি করলো, নিজের থেকে দিয়ে ডাবলি পরিমাণ কাজ করে ফেললো। এই যে নিজে থেকে কিছু পরিমাণ কমে যাচ্ছে না, আগে যা ছিল এখন নিজে থেকে কমে যাচ্ছে, সেজন্য মাইনাস মাইনাস সাইন আছে। তো এরকম আমাদের সবার জীবনে এরকম বন্ধুর মিশ্রণ আছে নাকি? তবে ঋতুতাপীয় বন্ধুর সিস্টেম খুব কম দেখা যায়। বেশিরভাগ দেখা যায় কোনটা বলতো, সময়তন, সরি সময় না, সমচাপীয়, কিছু পরিমাণ কাজ করেও দেয় আবার কিছু রাখিও দেয়। এই বলে না, হ্যাঁ আমি কাজটা করে দেবো, কিছু ট্রিট দে, ট্রিট দিলে করবো, ট্রিট ছাড়া হবে না। তো এই আর কি আমাদের জীবন। আচ্ছা, এখন হচ্ছে সেই বিখ্যাত প্রশ্ন, চাপ চেঞ্জ হলে আয়তনে চেঞ্জ হওয়ার কথা। কারণ আমরা কি জানি, পি সমানুপাতিক 1/v, এটা বয়েলের সূত্র থেকে আমরা জেনে আসছি। হুম, আয়তন চেঞ্জ হলে চাপ চেঞ্জ হওয়ার কথা, তাই তো? চাপ চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এখন কথা হচ্ছে চাপটা কেন স্থির, চাপ স্থির থাকার ওইটা কি? এটা আসলে একটু কমন সেন্সের ব্যাপার, এটা ভিজুয়ালাইজ করতে হবে। আমি যা যা বলতেছি এগুলো ভিজুয়ালাইজ কর, মাথায় মাথায় কল্পনা কর। ধর এটা পিস্টন ছিল, এখানে ছিলেন গ্যাস ছিল, গ্যাসের অণুগুলো ছিল, আমরা তাপ তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে একটা সময় যায় ওরা আগে নির্দিষ্ট পরিমাণ অভ্যন্তরীণ শক্তি অর্জন করবে। শক্তিটা অর্জন করে ফেলার পর এর বেশি পরিমাণ যখন তাপ দিব, তখন এই অণুগুলো ছোটাছুটি করবে, তাই না? ছোটাছুটি করার পর এখানে চাপ দিবে, তাই তো? প্রেশার দিবে, প্রেশার দিবে না? দিব, আমি কেবল কোনো মিথ্যা কথা বলতেছি না। এখানে যখন প্রেশার দিবে তার মানে এতটুকু অঞ্চলে প্রেশারটা বেড়ে যাবে না? ধর এতটুকু অঞ্চলে আগে ছিল ফাইভ ফাইভ অ্যাটমসফিয়ার, আগে ছিল 5 অ্যাটমসফিয়ার, এখন যখন ছোটাছুটি করতেছে এখন কি হয়ে গেছে, 5.3 অ্যাটমসফিয়ার। কত হয়ে গেছে? 5.3 অ্যাটমসফিয়ারে 5 থেকে বেড়ে কত হয়েছে, 5.3 অ্যাটমসফিয়ার হয়েছে। এখন বাড়ার পর পিছনটা কি আর এই জায়গায় থাকবে? পিছনটাও হালকা করে উপরে উঠে যাবে না?
তো আমি ধরলাম পিস্টনটা আগে যখন উপরে ওঠে না তখন আয়তন ছিল ভি, এখন যখন উপরে উঠে গেছে এখন তোর V1 হয়ে গেছে। আমরা কি জানি? আমরা জানি না পি সমানুপাতিক 1/v। ভি বাড়লে পি কমে। পি তো শুরুতে বেড়ে গেছিল, আসলেই বাড়ছে যেটা হওয়ার কথা, কিন্তু ভি যখন আবার বেড়ে গেছে, আয়তনটা যখন বেড়ে গেছে, পি বেড়ে যখন 5.3 তে নামছে, 3 তে উঠছে, আবার তখন ভিও বেড়ে গেছে না? ভি বেড়ে যখন V1 এ না V1 এ গেছে তখন 5.3 নেমে আবার 5 এ নেমে আসছে। তাহলে কি আলটিমেটলি চাপের কোনো পরিবর্তন হয়েছে? আর আগেও 5 ছিল এখনো 5 আসছে না? এটা হচ্ছে সমচাপী প্রক্রিয়া। আলটিমেটলি কিন্তু কাজও হয়েছে, আয়তন বাড়ার কারণে কাজ হয়েছে না? কাজ সম্পাদন হয়েছে। আবার অভ্যন্তরীণ শক্তি তো গ্যাসের মতো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার হয়েছেই। তাপ প্রথমে তো আগে নিজেদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে নিচ্ছে, তারপর না কাজ করছে, তাই না? তাহলে ইউ আছে ডাব্লিউ আছে, তার মানে সূত্রে কি কোনো চেঞ্জ আসবে? চাপও বাড়ছিল ঠিকই, চাপ বাড়বে না কেন? ওদেরকে তাপ দিচ্ছে, ওরা ছোটাছুটি করতেছে না, ওরা চাপ দিবে না? চাপ দিচ্ছিল, কিন্তু চাপ দেওয়ার কারণে আবার আয়তনটা বেড়ে গেছে না, পিস্টনের আয়তনটা বেড়ে গেছে না? আয়তনটা বেড়ে যাওয়ার কারণে চাপটা আবার নিউট্রাল হয়ে গেছে না, আগে যা ছিল তা ওখানে নেমে আসছে না? বুঝাতে পারছে? ঠিক ওই পরিমাণে সরণ করবে যে পরিমাণ সরণে চাপটা আবার আগের অবস্থানে নেমে আসবে। সেই জন্য এই সিস্টেমটাকে বলা হয় সমচাপী প্রক্রিয়া। ইয়ার একদম ফুল ক্লিয়ার কিনা আমাকে বলতো একটু, কারণ এই জিনিসটা বুঝাইতে একটু আমার ক্লাসে একটু কঠিন হবে। ওকে, তাহলে এটাই হলো একটা আমাদের কি, এখন কি বলবো, হ্যাঁ, সমচাপী প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। তার মানে অন্তত এটা বলতে পারছি সমচাপী প্রক্রিয়ায় চাপের তাপ চেঞ্জ হচ্ছে না, চাপের মান পি থাকবে, তাই না? কেন পি থাকবে? কারণ 5 অ্যাটমোস্ফিয়ার হলে 5 এর থেকে বেশি হলে এটা আবার নিউট্রাল হয়ে যায়। হ্যাঁ, 5টা কেন বলতেছি, তার 5টা জাস্ট তোকে বোঝার সুবিধার্থে, 6 হইতে পারে 7 হইতে পারে, তার মানে পি এর মান একটাই 5 বলতে পারি, 5। এখন আমরা কি জানি কাজ সমান এফ এস কস থিটা না? মনে আছে? এখানে কাজ আর বল আর সরণের মধ্যে মধ্যবর্তী কোণ কত ছিল না? বল যেদিকে দিচ্ছে সরণ ওই দিকে করতেছে না? তাহলে cos 0, আর cos 0 সমান মানে কি 1 না? তাহলে cos 0 টা চলে গেছে। আবার f এর জায়গায় আমরা এটা লিখতে পারি কিনা দেখতে, p সমান f বাই a না? প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় এটাই চাপ। তাহলে f বাই a, তাহলে আমরা এখানে f সমান লিখতে পারি না pa dx, pa dx লিখতে পারি না? কারণ cos থিটা তো গেছে, cos 0 cos 1 cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। আর pa dx, হ্যাঁ, a dx, a মানে কি? a dx মানে আয়তন না? কারণ a মানে কি? এখানে প্রতি একক ক্ষেত্রফলের উপর বল দিচ্ছে কোনটা? প্রতি একক ক্ষেত্রফল তো এটা না? দেখতো, আমি যদি মিথ্যা বলে থাকি, এটা না? পিস্টনের প্রতি একক ক্ষেত্রফল এটা না? কারণ প্রতি একক ক্ষেত্রফল এটার উপরে তো বল দিচ্ছে, এটার উপরে যে বল দিচ্ছে, হ্যাঁ, আর সরণ গঠনটুকু একটু না? আর আমরা কি জানি প্রতি একক ক্ষেত্রফলের উপর মানে যে বল দিচ্ছে ওই ক্ষেত্রফল আর ইয়ার গুণফল, মানে সরণের গুণফল, উচ্চতার গুণফল, এটা কি আয়তন না? আয়তন না? তার মানে আমরা বলতে পারি পি ডেল পি। তাহলে আমরা সমচাপী প্রক্রিয়ার সূত্রটা কি লিখবো দেখি বলতো? সিস্টেমের সূত্রটা কি লিখবো? ডি কিউ সমান ডি ইউ প্লাস পি ডেল ভি, পি ডেল ভি, ডি ডাব্লিউ লিখবো না, কারণ আমরা ডি ডাব্লিউ সমান কত এটা বের করে ফেলছি। বুঝাতে পারছি? তারপর নিচে দুইটা লাইন লিখছে যে ওই যে বুঝাই দিছি কেমনে চাপটা সমান থাকে, পিছন উপরে উঠতেছে, তাহলে চাপ সমান থাকতেছে কেমনে? কেমনে? কারণ যখন আয়তন বাড়তেছে তখন এক্সট্রা প্রেসার যেটা আয়তন বাড়াইছে সেটা রিলিজ হয়ে যাচ্ছে, সেটা রিলিজ হয়ে আবার আগের প্রেসারে চলে আসে, কারণ বি সমানুপাতিক 1/v। ক্লিয়ার? আর আছে? আর নেই, তাহলে আজকে ক্লাস আছে টুকি। পিডিএফ তো মেসেঞ্জারে দেওয়া যায় না ল্যাপটপ থেকে। আচ্ছা আমি তোর সামনে দিচ্ছি, দেখ, এই যে তাপগতিবিদ্যা তোর সামনে দিলাম। ক্লিয়ার কিনা বল? তাহলে তুই কিন্তু পরীক্ষা দিচ্ছস আজকে, জৈব জৈব পরীক্ষা দিচ্ছস,
আর হচ্ছে যে বৃহস্পতিবার হচ্ছে যে বৃহস্পতিবার নাকি, আরে 21 তারিখ হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিস, সোমবার সোমবার 21 তারিখ ভৌত আলোক বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিস, তাহলে ছুটি তাইলে। আবার পড়াবো হচ্ছে যে ইয়াতে আহ আবার পড়াবো 7টার দিকে পড়াবো। মোট কথা আজকে আরেকবার পড়াবো মাস্ট। হ্যাঁ, আরেকবার কি পড়াবো দেখি।